এই সাদ, কি খবর? কেমন আছো? হ্যাঁ, এই তো ভালো। কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। গত কয়েকদিন একটু সিক ছিলাম, বাট আজকে একটু বেটার ফিল করতেছি। এই পডকাস্টটা আরো আগেই করা উচিত ছিল। মানে লাস্ট বেশ ড্রোন ইভেন্টের পর লাস্ট 2 উইকস ধরে এই জিনিসটা হচ্ছে মোটামুটি ভালো। এটা নিয়ে খুব ডিসকাশন হচ্ছিল, লাইক নিউ ইয়ারের আশেপাশে আর কি। ট্রাম্প ইনোগ্রেট করবে তো লাইক মার্চে, সরি 19th of January or নাকি 20th January। তো এরপর এটার আগে এটা হচ্ছে হট একটা টপিক ছিল। সো আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে আসতেছে 2025 সালের বিগিনিং থেকে। ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী তার টপ দুইটা অ্যাডভাইজার, এবং এই ট্রায়ো তারা হচ্ছে রিসেন্টলি H1B নিয়ে বেশ কিছু কথা বলছে, যেটা কিনা হচ্ছে স্টুডেন্ট হিসাবে, F1 স্টুডেন্ট হিসেবে আমাদেরকে খুব ভালোভাবে এফেক্ট করে। নট জাস্ট আমাদেরকে, মোটামুটি পুরা যারা টেক রিলেটেড যেসব যারা জব করে সবাইকে এটা এফেক্ট করে। ওকে, সো এই টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হচ্ছে ট্রাম্প, ইলন মাস্ক, বিবেক রামাস্বামী, আর ওভারঅল আমেরিকান পলিটিক্স এবং আমেরিকাতে রিসেন্টলি কি হচ্ছে সেটা নিয়ে আর কি। সো আমার সাথে জয়েন করছে সাদ। সাদ, তোমার পরিচয় তো মোটামুটি অনেকেই জানে, বাট স্টিল তুমি যদি হালকা করে একটু বলো আবার। হ্যাঁ, আহ, আমার নাম আব্দুল্লাল সাদ। অ্যান্ড বর্তমানে আমি যুক্তরাষ্ট্রে থাকি, আইওয়াতে একটা জব করতেছি। আহ, তো এই তো ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কর্মরত আছি আর কি। তো যেমন বললো আর কি তানভীর, যে আসলেই মানে H1B একটা পাথওয়ে আর কি। এখন আমরা যারা জানি না যে H1Bটা আসলে কি, H1B তো মানে বিভিন্ন ভিসার যে বিভিন্ন পর্যায় থাকে, যে আমরা যখন আমেরিকাতে আসি ফার্স্ট ভিসাটা যেটা নিয়ে আসতে হয় সেটাকে বলি স্টুডেন্ট ভিসা। কিন্তু স্টুডেন্ট হ্যাঁ, ভিসার এফ যে ওয়ান নামটা এফ ওয়ান আছে, এফ ওয়ান বলে যে। F1 হয়, হ্যাঁ। হুম। তো এই নামটা আবার অনেকে জানে না। তো F1 হচ্ছে স্টুডেন্ট ভিসা। হুম। আর F1 ভিসা দিয়ে ইমিগ্রেশন হয় না। ইমিগ্রেশন করতে হলে আবার ওয়ার্ক ভিসাটা নিতে হয়। তো F1 এর পরবর্তী ন্যাচারাল স্টেপটা হচ্ছে ওয়ার্ক ভিসা, যেটার নাম হচ্ছে H1B। তো এই H1B আবার সবাইকে দেওয়া হয় না, এটা অ্যাপ্লাই করতে হয়। অ্যান্ড এটা অ্যাপ্লাই করলেই যে পাওয়া যায় তাও না। লটারিতে পাওয়া। এটা হ্যাঁ, রাইট, লটারি এটা হয়। একটা 65,000 প্রতি বছর একটা কোটা আছে। অ্যান্ড 65,000-এর পরে আর 20,000 হচ্ছে যারা ইউএস থেকে মাস্টার্স করছে, তাদের জন্য আরো 20,000 এক্সট্রা অ্যালটেড মনে হয়, তাই না? তো টোটাল 85,000। তো প্রতি বছর দেখা যায় যে 3-4 লাখ, 5 লাখ, 6 লাখ অ্যাপ্লাই করে। এবং বিশ্বের যেমন যে কোনো প্রান্ত থেকে কিন্তু অ্যাপ্লাই করা যায়। অনেকে যেটা মনে করে যে আমেরিকা এসেই অ্যাপ্লাই করতে হবে H1B, সেটা কিন্তু না। আমি কিন্তু H1Bর অ্যাপ্লিকেশন হ্যাঁ, এটা বাংলাদেশ থেকে পয়েন্ট আউট করতে করতে পারি। চাচ্ছিলাম যে আসলে আমি পরিচিত, আমার একটা ইন্ডিয়ান একটা ফ্রেন্ড কাপল আছে। তারা ইন্ডিয়া থেকে, আম, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তারা ইউএসএ তে আসছে H1B ভিসাতে। তারা ইউএসএ তে কোনো ধরনের পড়াশোনা করে নেই, তারা হুম, দুজনেই গুগলে জব করে, বাট তারা রাইট, ইউএসএ তে ফার্স্ট ঢুকছে হচ্ছে H1B ভিসায় আর কি। রাইট। এটাই মানে অনেকে, এবং বিশেষ করে যে এটা ইন্ডিয়ার বলা, ইন্ডিয়ানদেরই এটা মেইন আর কি। আই মিন আহ, ক্যালিফোর্নিয়া, মানে সিলিকন ভ্যালিতে প্রচুর মানুষজন H1B তে তারা। ক্যালিফোর্নিয়া গেলেই তো ইন্ডিয়ান মানে হ্যাঁ, ভারতীয় কেউ শুনলে তো আমাদের খারাপ বলবে, বাট আমরা খারাপ মানে না আমরা বলবো যে পজিটিভলি বলতেছি আর কি, প্রচুর পজিটিভলি প্রচুর বলতেছি আর ইন্ডিয়ান। কি যে হ্যাঁ, যে আমি একবার ক্যালিফোর্নিয়া একবার দুইবার ফ্লাই করতেছিলাম। তো সেকেন্ড যখন ফ্লাইটটা ক্যালিফোর্নিয়াতে যাবে, ওই ফ্লাইটে ওঠার আগে দেখি ফ্লাইটের অর্ধেকই আমাদের পার্শ্ববর্তী দেশের ডেমোগ্রাফিক। এক্স্যাক্টলি, ওয়াও। এবং নট জাস্ট দ্যাট, ওদের যে সিইও, মানে সিলিকন ভ্যালির মোস্ট অফ দ্য সিইও, হুম। মাইক্রোসফটের সাথে নাদেলা, তারপর হচ্ছে সেটা ফেমাস আছে। গুগলের হচ্ছে সুন্দর পিচাই, তুমি তারপর দেখছো সব থেকে হাইলি পেইড যে সিইও হুম। সিলিকন ভ্যালির, সে হচ্ছে জ্যাকদীপ। হুম। হুম। তার মনে হয় টোটাল কম্পেনসেশন ছিল $1 বিলিয়ন উপরে। হুম। সেই লোক ইন্ডিয়ান, সে লোক জাগদীপ। ইন্ডিয়া, এক্স্যাক্টলি। হ্যাঁ, and but মানে he came to India long time ago and he was brought up and actually educated here. It's not like, the thing is, আমি অ্যাকচুয়ালি ওই কোম্পানিতে গেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। তখন জাগদীপ ছিল হুম। সিইও, বাট ওর সাথে দেখা হয়নি আমার। সিটি ওর সাথে দেখা হয়েছে। হুম। হুম। তো দেখা গেছে সিটিও আমেরিকান, বাট সে আবার ইন্ডিয়ানকে হায়ার করছে।
হুম হুম। কোম্পানি চালানোর জন্য। জানি না, ওনাদের একটা স্পেশাল কারিশমা আছে। হ্যাঁ হ্যাঁ, হুইচ ইজ ইন্ডিয়ানদের। গুড, রাইট? মানে বাট আরেকটা যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই যে এখানে মানুষ, আমরা বাঙালিরা অনেকে মানে মানে যখন বুঝাইতে চাই যে ওয়ার্ক ভিসা ইজ নট দ্যাট ইজি, যে ইউ জাস্ট পুট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন ইউ গেট ইট। হুম হুম। এটা এই যে 200,000 300,000 লোকজন অ্যাপ্লাই করে, তো তুমি যদি একটা দেশ থেকে অনেক বেশি অ্যাপ্লাই করো, যেটা ইন্ডিয়ানরা করে, হুম হুম। এবং এটা কিন্তু অলরেডি প্রুভেন ফ্যাক্ট যে ইন্ডিয়ানরা যখন অ্যাপ্লাই করে তখন হচ্ছে ডুপ্লিকেট অ্যাপ্লিকেশনও করে। তো ইন্ডিয়া থেকে 2-3টে কোম্পানি আছে, টিসিএস অ্যান্ড একটা বলে গেছি, ইন ইন কি জানো একটা, মানে এটা ওরা আসলে অনেক কিছুই করে, ওরা জাস্ট ইনফোসিস। H1B তে হ্যাঁ, না, ওরা ইউএসসিএস এও লাইক ওই যে ওপিটি টুপিটি এগুলা নিয়ে, তারপরে হচ্ছে ওপিটি এক্সটেনশন এগুলা নিয়ে অনেক ধরনের 2 নাম্বার কাজ টাজ করে, ওদের সাহস রাইট। অনেক বেশি আর কি। তো 2 নম্বর না বললেও এটা বলতে পারি যে লুপ হোল গুলা ইউজ করে আর কি, সিস্টেমের মধ্যে অনেক লুপ হোল আছে, হ্যাঁ, সেটা ইউজ করে। লুপহোল তো ইউজ যেটা করে আর কি। যেটার কারণে যেটা হয় যে মানে ল বিগ নাম্বারস, তুমি যদি 3 লাখে এ, এ, 2 লাখ ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন হয়, তো তার হুম। তো 65,000-এর মধ্যে তো প্রবাবিলিটি ওদেরই বেশি পড়ে, তাই না? তো দেখা যায় যে 75% এখন যারা H1B হোল্ডার, মানে এই পর্যন্ত হিস্ট্রিক্যালি এরা হচ্ছে ইন্ডিয়ান ডেমোগ্রাফিক্স। এটা এখানে একটা জিনিস বলে রাখা উচিত, স্টেম ডিগ্রি হোল্ডার বেশিরভাগ, মানে স্টেম ডিগ্রি হচ্ছে ইউএসএ তে যারা সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এই যে ডিগ্রিগুলা, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স, এটাকে শর্টে স্টেম বলে। তো স্টেম ডিগ্রি হোল্ডার যারা আছে, বেশিরভাগ মানুষই হচ্ছে ইমিগ্রেন্ট, বা তারা এখানে স্টুডেন্ট ভিসায় আসছে। আম, তো আমেরিকানরা আসলে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স বা ম্যাথ এইসব সাবজেক্ট পড়তে চায় না, তারা আসলে ওই যে লিবারেল আর্টস বা এইসব, মানে ওদের লাইফ অলরেডি অনেক কমফোর্টেবল, ওরা কেন এইসব সাবজেক্ট পড়ে জীবন ধ্বংস করবে? ইঞ্জিনিয়ারিং পড়া প্রচুর, মানে যারা পড়ছে তারা জানে সেটা লাইফ হেল করে দেয়। সো স্টেম ডিগ্রি হোল্ডার বেশিরভাগ মানুষ তারা হচ্ছে H1Bর জন্য যায়, এবং যেহেতু আমেরিকাতে নেটিভ যারা আছে, নেটিভ অ্যাজ ইন লাইক আমি আমেরিকান বর্ন যারা বলতেছি, হ্যাঁ, তারা খুব বেশি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা এই ধরনের সায়েন্স, টেকনোলজি, ম্যাথ এইসব ডিগ্রি নিয়ে তারা ফ্যাসিনেটেড না। আহ, না, এই কারণে যারা হচ্ছে আমরা বেশিরভাগ ছোটবেলা থেকে, এটা হচ্ছে আম, বাইরে থেকে হয়, এবং যেহেতু ইন্ডিয়ানরা এবং আমরা সাবকন্টিনেন্টে যারা আছি, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা সবাই হচ্ছে মানে জন্মের পরে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং নিয়ে বিশালভাবে আমরা হচ্ছে ফ্যাসিনেটেড। তো এই কারণে হচ্ছে ইন্ডিয়া থেকে যে একটু বেশি হবে এটাই স্বাভাবিক, এটাই আর কি। মানে কোনোটাই প্র্যাকটিসটা হেলদি না আর কি, যে মানে একদিকে ওরা কোনোটাই পড়ে না, আই মিন, আরেকদিকে আমরা আবার খুব বেশি অবসেসড যে যার সব- ইঞ্জিনিয়ারিং পড়ার অকাত নাই, ডাক্তারি পড়ার অকাত নেই, বাপ মা তাকেও জোর করে পড়ায় হ্যাঁ, দেওয়ার এখন ইচ্ছা। তো ওই যে হ্যাঁ, বেসরকারি থেকেও প্রচুর ডাক্তার বের হচ্ছে, মানে অনেক অনেক হ্যাঁ, ডাক্তার বাংলাদেশে। বলতেছি না তারা খারাপ, বাট ইটস নট লাইক ইউ জাস্ট ক্যানট ওপেন অ্যান স্কুল অ্যান্ড এক্সপেক্ট এভরিওয়ান টু হ্যাঁ, মানে ম্যাথ এনরোল অ্যান্ড বিকাম ডক্টর, রাইট? এক্স্যাক্টলি। হোয়াট, এইখানে মানে বেশ কয়েকটা প্রসঙ্গ আর কি। আমরা যেমন বাঙালিরা ছোটবেলা থেকেই বাবা মার একটা এক্সপেকটেশন থাকে যে ঘরে একটা ছেলে হলে সে একজন ডাক্তার হবে, মেয়ে হলে একজন ডাক্তার হবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে, কিছু না হলে অ্যাটলিস্ট আর্টস কমার্সে গিয়ে লয়ার হবে, এই মানে একটা সেট ক্যারিয়ার পাথ থাকে। এবং বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এদের মেন্টালিটি, পরে যেটা শুনলাম যে এশিয়ান মেন্টালিটিও এরকমই, যে ইউ অনলি ক্যান পার্সু দিস ক্যারিয়ার্স, রাইট? তো তুমি দেখবা যে যারা আর কি কমেডিয়ান, এইসব এথনিক কমেডিয়ান যারা, হাসান মিনাজ থেকে বলো, যে হাসান। যারাই বলো না কেন, হ্যাঁ হ্যাঁ। সবাই কিন্তু এই জিনিসগুলো নিয়ে অলওয়েজ জোকস করে যে তাদের বাবা মা কিভাবে তাদের একটা প্রেশার দিছে। বাট আমেরিকাতে বাবা মারা এরকম কোনো রকম এক্সপেকটেশন রাখে না। আই মিন, ইন এ সেন্স যে হ্যাঁ তোমার ডাক্তারি হতে হবে বা ইঞ্জিনিয়ারই হতে হবে। এখানে একটা জিনিস, মানে আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি, বাট একটা জিনিস বোঝানো দরকার, যে আমেরিকাতে 1 থেকে 12, K-12 এই পড়াশোনাটা মোটামুটি গভর্নমেন্ট বিয়ার করে, সো ইটস ফ্রি। যে সো বাবা মার এত চিন্তা নাই যে টাকা পয়সা দিয়ে কোচিং দিয়ে হ্যান না ত্যান না, এসব কোচিং টোচিং কিন্তু আমেরিকায় চলে না। আমি 6 বছর ধরে আসছি, তুমি 4-5 বছর ধরে আসছো। তো আমেরিকায় তুমি কোচিং জীবনে তুমি অনলি দেখবা ধরনের যেসব জায়গায়, হ্যাঁ, ইন্ডিয়ান বা পাকিস্তানি বা এই যে দেশি কমিউনিটি যেখানে থাকে সেখানে কিন্তু এগুলো থাকে। মিশিগানে আছে, ওকে, আমি নিজে দেখছি আমি মিশিগানে। আমি এটা জানতাম না, বাট ওদের আসলে আমেরিকাতে যেটা হয়, ওদের যদি টাকা পয়সা বেশি থাকে ওরা প্রাইভেট স্কুলিং করায়, মানে প্রাইভেট স্কুলিং হচ্ছে হ্যাঁ, আহ, এই
সেটা আবার অনেক এক্সপেন্সিভ, অনেক ইটস লাইক এক্সপেন্সিভ। $50,000 পার ইয়ার পার হেড। যেমন অনেক মুসলমান আছে, তারাও যারা তাদের বাচ্চা কাছে ইসলামিক স্কুলে পড়াতে চায়, তারাও ওইরকম প্রাইভেট স্কুলিং করাতে পারে। বাট ওভারঅল এই কস্টটা গভর্নমেন্ট বিয়ার করে, so বাবা মার এত চিন্তা নাই। অ্যান্ড ভার্সিটির কস্টটা হচ্ছে স্টুডেন্টের নিজের। কোনো কোনো বাপ মা ভালো হইলে সে তার ছেলে মেয়ের জন্য কলেজ ফান্ড রাখে, অনেক সময় থাকে না, তো তখন হচ্ছে তুমি নিজে হিসাব করে নাও, ফেডারেল লোন নাও, যে করো তাই করো, তোমার এটা পড়াশোনা একটা, তুমি। এখানে একটা জিনিস তুমি মেনশন করা উচিত যে তুমি একটু এটা নিয়ে বলো যে ইউএসএ তে মানে বাংলাদেশের প্রচুর মানুষজন ব্যাচেলরে ফুল স্কলারশিপে পড়তে চায়। তো ও মাই গড। এটা আহ, এটা জিজ্ঞেস ও করে মাই একতে গড। কত পাইলে আমি হচ্ছে ফুল স্কলারশিপে ব্যাচেলর করতে পারবো। তো কিসে কত বেসিক্যালি পেলে বললা? বললে যে আইএলসে আইএলসে ও কত মাই পাইলে গড। তুমি আপনি তাহলে এই কোশ্চেন ব্যাচেলরে করছো, ফুল আমি পেয়েছি ভাই স্কলারশিপ। আইএলস না দিয়ে কিভাবে ও আমেরিকাতে ফুল হ্যাঁ, এটা স্কলারশিপ। এটাও আসে যে আইএলটিএস না দিয়ে কিভাবে আমেরিকাতে ফুল স্কলারশিপে পড়াশোনা করা যাবে, এই কোশ্চেনটাও আসে। তো যাই হোক, এগুলা আসলে যে অ্যাজ ইউ হ্যাভ পয়েন্টেড আউট যে ব্যাচেলর ডিগ্রি ফ্রি হয় না, বা ওইখানে ব্যাচেলর ডিগ্রিতে খুব বেশি স্কলারশিপ দেয় না, একটা দুইটা স্কলারশিপ দেয়। তাও ওই যে তোমার হার্ভার্ড এমআইটিতে রিসেন্টলি হয়তো বা আম, কিছু কিছু মানুষ পাইছে, এবং এটাতে আমার মনে হয় অনেক বড় একটা ফ্যাক্টর হচ্ছে তোমার ডাইভার্সিটি। ডাইভার্সিটি কিন্তু অনেক বড় একটা ডাইভার্সিটি, রাইট। হ্যাঁ, মানে ডাইভার্সিটি একটা ব্যাপার আছে, এবং ওদের সিলেকশনও কিন্তু এত ইজি না। ওরা ম্যাথ অলিম্পিয়াড করে। এক্স্যাক্টলি। আর ওরা অনেক ট্যালেন্টেড, যারা আসছে দেখছি এমআইটি, হার্ভার্ডে বা ইত্যাদি। এই ছেলে মেয়েগুলা আমি দেখছি পার্সোনালি, কাউকে কাউকে, এরা আসলে ট্যালেন্টেড ভাই, এরা ডিজার্ভ করে। হুম। বাট এই বলে যে মানে রামসাম যদু মধু সবাই আসতে পারবে না। এক্স্যাক্টলি, এক এবং তাদের মধ্যে মানে যারা এরকম হাইলি অ্যাচিভার তাদের মধ্য থেকেও যারা তাদের আসার বড় একটা ফ্যাক্টর কিন্তু মানে তাদের থেকে কিন্তু হাই অনেক বেশি ট্যালেন্টেড মানুষ অলরেডি ইউএসএ তে আছে। যেসব ফ্যামিলি চাইনিজ বর্ন, বা যেসব ফ্যামিলি হচ্ছে ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ডে যেসব ফ্যামিলি আছে। আমি একবার হচ্ছে সিলিকন ভ্যালি থেকে একটা ফ্লাইটে আমি মনে হয় এলএএক্স থেকে উঠছিলাম। তো একটা চাইনিজ ফ্যামিলিকে দেখছি যে বাচ্চার বয়স 5 বছর, সে হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট, সে হি ক্যান কোড অ্যান্ড স্টাফ, অ্যান্ড সে হচ্ছে পিয়ানো কম্পিটিশনে যাচ্ছে আরেকটা ইয়েতে, স্যান ডিয়েগোতে। হ্যাঁ, মানে ওরা এত কম্পিটিটিভ, এবং ওরা ছোটবেলা থেকে এত বেশি তারা অ্যাডভান্টেজ পেয়ে ইউজ টু। সো ডাইভার্সিটির ব্যাপারটা হচ্ছে যে তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছো সেটার উপর বেস করে তোমাকে হচ্ছে কিছু স্ল্যাক দেওয়া। স্ল্যাক অ্যাজ ইন লাইক তোমাকে কিছু দেওয়া যে সবাই তো সেম অপরচুনিটি পেয়ে বড় হয়নি, তাহলে সব মানে হার্ভার্ড এমআইটি থেকে শুধু হাইলি অ্যাচিভার তারাই পড়তে পারবে। সো এই জন্য হচ্ছে ডাইভার্সিটি, ইকুইটি, ইনক্লুশনের আন্ডারে মাঝে মাঝে বেশ কিছু মানুষজনকে তারা আসলে স্কলারশিপ ব্যাচেলরে দিয়ে থাকে আর কি। বাট হ্যাঁ, মেবি আমরা যদি নাম্বার গেম চিন্তা করি, যারা ফুল স্কলারশিপে ইউএসএ তে আসতে চায়, স্কলারশিপ অ্যাজ ইন লাইক ফান্ডিং এ আসতে চায়, তাদের জন্য আসলে মাস্টার্স, যেটার পরিমাণ কম, বাট মোস্টলি বেশি ফান্ডিং হচ্ছে পিএইচডি তে। তারা হচ্ছে জিআরই দিয়ে, আইএলটিএস দিয়ে, ব্যাচেলরে সুন্দর একটা রেজাল্ট বা মোটামুটি কম্বাইন্ড একটা প্রোফাইল দিয়ে তারা হচ্ছে এখানে আসতে পারে। তো হ্যাঁ, যাই হোক, আমরা আসলে আমাদের টপিক থেকে মনে হয় একটু দূরে চলে গেছি। অনেক দূরে চলে গেছে। একটা জিনিস, আমি এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট করি। তো আমি এইসব মানে অ্যাডমিশন ট্যাডমিশন নিয়ে কথাবার্তা বলি মাঝে মধ্যে, বিভিন্ন ইউনিভার্সিটি যাই, দেখাই টাখাই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো দর্শক বন্ধুরা আপনাদের যদি ইচ্ছা হয় তো সাবস্ক্রাইব করবেন। ট্রাইং টু গেট 1000 সাবস্ক্রাইবার। তোমার এই চ্যানেলের নাম যেন কি? ডক্টরাল ব্লগ ইউএসএ। সো আমি আসলে মানে পিএইচডি করার সময় আমি খুলছিলাম ডক্টরাল ব্লগ ইউএসএ। সো আমি মানে ডক্টরাল জার্নিটা আমি আসলে শেয়ার করতে চাইছিলাম, বাট আস্তে আস্তে দেখা গেছে গ্র্যাজুয়েট হয়ে গেছি, অ্যান্ড দেন সব জার্নি শেয়ার করা হয় নাই। তো কয়দিন আগে আমার পার্ডুতে গেছিলাম, আমার আলমা ম্যাটার, সেখানে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখাইলাম আর কি। সো আস্তে আস্তে গেইন পাচ্ছে মোমেন্টাম, বাট তুমি তো ভালোই ভিউ যেহেতু পাচ্ছ, দেখলাম যে আমেরিকায় অ্যাপার্টমেন্ট কিনতে যে তুমি হচ্ছে পুরা টেকতে ভিউজ পেয়ে গেছো অস্থির। হ্যাঁ, ওইটা একটা ভালো একটা অ্যালগোরিদম ভালো মতো পুশ করছে আর কি, তাও আমার জন্য, আমার চ্যানেলের জন্য ভালো আর কি। হ্যাঁ। যতটুকু। তো ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবে হিট করার জন্য ট্রাই করতেছি আর কি, অলমোস্ট মানে 800 850-তে আটকায় আছি। হুম। তো 150 সাবস্ক্রাইবার, প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আশা করি 1K হয়ে গেলে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। ভালো ভালো content। আচ্ছা, এখন ওকে। আচ্ছা, তো এখন এই যে এই আমাদের পয়েন্ট, আমরা যেসব ডিসকাশন করতেছিলাম সেটার পয়েন্ট থেকেই হচ্ছে আমরা বিবেক রামাস্বামীর একটা কথা বলি। বিবেক হচ্ছে ও ব্রিফ টাইমের জন্য রিপাবলিকান ইয়ে থেকে, পার্টি থেকে সে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সে কিছুদিন হচ্ছে ক্যাম্পেইন করছিল। তারপর সে হচ্ছে তার ক্যাম্পেইন মানে অফ করে সে ট্রাম্পকে ফুল সাপোর্ট দেওয়া শুরু করছে, এবং ট্রাম্পের ক্যাবিনেটে বিবেক এবং ইলন মাস্ক এই দুজনই খুবই টপ দুইটা প্লেয়ার এবং টপ দুইটা অ্যাডভাইজার রোলে আছে এখন রাইট নাও।
এবং হ্যাঁ বিবেক কথায় কথায় মানে সে বলতেছিল যে আমেরিকার যে কালচার, আমেরিকার যে একটা অ্যাপ্রিসিয়েশন কালচার, সেই কালচারে তারা হচ্ছে আম, আহ, যে ম্যাথ অলিম্পিয়াড, হ্যাঁ ম্যাথ অলিম্পিয়াড যে করে তার থেকে যে প্রম কুইন তাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়। হ্যাঁ, তো অথবা যে খুব ভালো ফুটবলার, মানে যে হচ্ছে ওই যে দল মানে ইয়ে হয়ে স্কুলের হয়ে বা কলেজের হয়ে খুব ভালো ফুটবল খেলতেছে, এই ক্যাপ্টেনকে হচ্ছে ওই ক্লাসের যে ওই যে ভ্যালেডিক্টোরিয়ান, ভ্যালেডিক্টোরিয়ান হচ্ছে যে হচ্ছে স্পিচ দেয়, ফাইনাল যে স্পিচটা দেয়, তাই না? এবং সে কিন্তু খুবই ভালো ব্যাকগ্রাউন্ডের হয়, খুব ভালো হচ্ছে তার লিডারশিপ স্কিল থাকে অ্যান্ড এভরিথিং। তার থেকে হচ্ছে যে ফুটবলের ক্যাপ্টেন যে কিনা হয়তো বা পড়াশোনা এত ভালো না, হ্যাঁ সে খালি খুব ভালো খেলে, তাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। মানে প্রম কুইন আর ফুটবল, হ্যাঁ এই দুইটা নিয়ে তারা হচ্ছে এত বেশি অবসেসড। তো হ্যাঁ ওই এই ওই জন্য বলছে আসলে যে এরকম একটা কালচার থেকে কিভাবে স্টেম ডিগ্রি হোল্ডার বা কিভাবে হচ্ছে নেক্সট ইঞ্জিনিয়ার বা নেক্সট টেক যারা খুব ভালো করবে এরকম স্টুডেন্টসরা উঠে আসবে, সেইটা নিয়ে হচ্ছে একটা রিমার্ক করছে আর কি। এবং সেটা হচ্ছে আহ, সেটা নিয়ে মোটামুটি ইউএস এর রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়েছে। ফার্স্টলি ইলান মাস্ক এটাকে সাপোর্ট করছে, ইলান মাস্ক বলছে হ্যাঁ H1B খুবই ইম্পর্টেন্ট, H1B না থাকলে টেসলার মতো কোম্পানি দাঁড়াইতো না, আরো অনেক এরকম বেশ কিছু কোম্পানি সেগুলো দাঁড়াইতো না। স্পেস এক্স এর সাথে কিন্তু আবার H1Bর কোনো রিলেশন নাই, কারণ নাই, স্পেস কিন্তু এক্স সে হচ্ছে বলছে SpaceX এর কথা। ডিফেন্স রিলেটেড, রাইট। এবং ডিফেন্সে নন সিটিজেন কাউকে জয়েন করতে দিবে না। ইলান কিন্তু অনেক পুশ করছে যে টেসলার খুব ভালো ভালো ইঞ্জিনিয়ারকে আমি যদি স্পেস এক্স এ নিতে পারতাম তাহলে কিন্তু আমি আরো ভালো প্রোডাক্টিভ হইতে পারতাম, বাট যেহেতু এটা একটা সিকিউরিটি ইস্যু, তারা অন্য দেশের সিটিজেনদেরকে স্পেস এক্স এ ঢুকাবে না। সো হ্যাঁ, ইলান মাস্কও হচ্ছে তার যথেষ্ট আম, তার যে ওয়েট সেটাতে সাপোর্ট দিছে H1B-তে। H1B বলতে আমরা আবার যেটা বলতেছি আর কি, যে ইউএসএ তে ওয়ার্ক পারমিট, ইউএসএ তে কাজ করার জন্য নন ইমিগ্রেন্ট, মানে যারা এখনো নন সিটিজেন বা যারা এখনো গ্রিন কার্ড পায়নি তাদের জন্য কাজ করার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বা পপুলার ওয়ে যেটা, বা কনভিনিয়েন্ট বা নর্মাল যে ওয়ে, সেটা হচ্ছে H1B ভিসা। এবং এটা হচ্ছে হোয়াইট কলার জবের কথাই বলা হয়। হোয়াইট কলার জব, ব্লু কলারের জন্য ইঞ্জিনিয়ার, আবার হ্যাঁ ইঞ্জিনিয়ার বা হাইলি পেইড হাইলি স্কিল যে জবগুলো সেগুলো সফটওয়্যার অন্য। ইঞ্জিনিয়ার, হ্যাঁ, ডাটা সায়েন্টিস্ট, অন্যান্য ট্রেডের জবগুলো আবার অন্য অন্য, মানে ওই যে কসাই বা নাপিত ওগুলোরও ইয়ে আছে, ড্রাইভার। ড্রাইভার, ক্রিকেটার, তারপর হচ্ছে আর্টিস্ট, এরকম অনেক 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 সিস্টেম আছে। ওগুলার ক্যাটাগরি ভিন্ন। হ্যাঁ, সো এইখানে তো আমি জানি না আসলে মাস্ক আর বিবেকের আসলে অ্যাঙ্গেলটা কোন দিকে, ওরা কিভাবে প্লে করতে চাচ্ছে আসলে, বাট ওদের গভর্নমেন্ট যেই ডিপার্টমেন্টটা সেটার উদ্দেশ্য হচ্ছে গভর্নমেন্টের যে স্পেন্ডিং সেটা কমানো। তো ইউএস গভর্নমেন্টের অনেক ফালতু স্পেন্ডিং আছে, এরা ওরা বলে আর কি। অ্যান্ড ওদের ইয়েটা হচ্ছে অ্যাগ্রেসিভলি ওরা হচ্ছে বাজেট কাট করবে। তো ওদের আসলে এটা ওদের ডিপার্টমেন্টই ছিল না এটা নিয়ে কথা বলার, বাট ওরা এটা নিয়ে কথা বলছে এবং দুইজনে একই সাথে কথা বলছে, যেটা নিয়ে হচ্ছে একটা বড় একটা ডিবেট সৃষ্টি হয়ে গেছে। কারণ যারা আসলে ট্রাম্প সাপোর্টার তাদেরকে বলা হয় মেগা সাপোর্টার, রাইট? মেক মেক আমেরিকা গ্রেট। আমেরিকা গ্রেট এগেন, মাগা। হ্যাঁ। তো এই মেগা সাপোর্টাররা ওরা এতদিন তো বিবেক আর হচ্ছে ইয়ার পিছনে ছিল, মাস্কের পিছনে ছিল। যেই দেখলো যে ওরা এটা নিয়ে কথা বলতেছে তখন ওরাও রাগ হয়ে গেল। তো ওদের যে ন্যারেটিভটা সেটা যদি বলি যে যারা মেগা সাপোর্টার মোরলেস, ওদের এত ধারণা নাই যে H1B হ্যান ত্যান হাবিজাবি। আমার ম্যানেজারকে প্রতিদিন একবার করে বুঝাইতে হয় H1B হচ্ছে এইটা, F1 হচ্ছে সেইটা, এরকম প্রতিদিন একবার করে বুঝাইতে হয়, ঠিক আছে? প্রতিদিন ভুলেও যায় সে। সো এগুলো আমেরিকানদের মাথায় এত কিছু ঘুরবে না, এত ঢুকবে না আর কি। সো ওরা যেটা বুঝে যে ইন্ডিয়ানরা আমাদের জব নিয়ে যাচ্ছে, হাইলি পেইড যে জবগুলো যেগুলো আমরা করতে পারতাম, আমাদের ছেলেমেয়েরা বা আমেরিকানদের ছেলেমেয়েরা করতে পারতো, সেটা ইন্ডিয়ানরা নিয়ে যাচ্ছে। তো ওদের মাইন্ডসেটটা হচ্ছে লাগবে না আমার এইসব জব। হ্যাঁ, এভরিথিং ইজ আমেরিকা অনলি। ওরা কিন্তু দেখবা যে এই ধরনের কথাবার্তাই বলতেছে যে এডুকেট আওয়ার কি চিলড্রেন ফার্স্ট, যে এই ফান্ডগুলো ডাইভার্ট আসলে করে। তোমার এইখানে ওই জিনিসটার ওইটা ডিসকাশনটা পরে আর কি। ওদের যে ফার্স্ট মানে ট্রাম্প মানে এত ফেমাস কেমনে হয়েছে, সে নর্মাল আমেরিকান যারা, হ্যাঁ হোয়াইট আমেরিকান যারা, তারা হচ্ছে মনে করতেছে যে ইমিগ্রেন্টরা পুরো দেশকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন রাইট। হচ্ছে আমেরিকানদের হাতে আমেরিকা ছাড়া দিলে আমেরিকা আবার গ্রেট হবে, দ্যাট ইজ মেক আমেরিকা গ্রেট এগেন। হুম। তো এবং তাদের একটা মানে মেইন ডায়লগ, যেটা বুঝুক আর না বুঝুক তাদের মেইন ডায়লগ হচ্ছে দে আর টেকিং আওয়ার জবস।
হ্যাঁ, ওরা এসে আমাদের জব নিয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, ইফ ইউ আর স্কিলড এনাফ, ইফ ইউ হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ইফ ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স ওয়ার্কিং অন ইঞ্জিনিয়ারিং প্রজেক্টস, তাহলে তোমার জব তো কেউ নিবে না, তাই না? আর এইসব হুম, পিপল যারা, তারা বেশিরভাগই হচ্ছে ব্লু কলার জব, মানে হচ্ছে হুম, যার জন্য কোনো ধরনের হ্যাঁ, ব্যাচেলর বা মাস্টার্স এরকম ডিগ্রি লাগে না। সো লাগে না। দে আর্ন ওয়েল, লাইক ভালোই আর্ন করে 100K। এক্স্যাক্টলি, এবং তাদের এক্সপিরিয়েন্স আছে, টেকনিশিয়ানস যারা, তারা তাদের যথেষ্ট প্লাম্বার, এক্সপিরিয়েন্স আছে। টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ট্রাক ড্রাইভার, দে ওয়েল, ভেরি তো গুড। এইটাই হচ্ছে মাস্ক পয়েন্ট আউট করছে যে এই H1Bর সাথে আসলে উই দে আর টেকিং আওয়ার জবস, তোমার জব ওরা নিচ্ছে না, হ্যাঁ, তোমার জবের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এবং আমেরিকার টপ কোম্পানিগুলো সিলিকন ভ্যালিতে এত টপ লেভেলের স্টার্ট আপ হওয়ার মেইন রিজন কিন্তু হচ্ছে ইমিগ্রেন্ট। তারা কিন্তু হুম, ইমিগ্রেন্ট। এবং রিসেন্টলি আমি একটা জরিপ দেখছি, আমি আসলে এইখানে ওই যখন ডাটা আসে, ডাটার ব্যাপারে আসলে না দেখে বলা উচিত না, বাট হুম, মেইনলি মানে ইন দ্য বল পার্ক যদি বলি, সেটা হচ্ছে আমেরিকাতে যত স্টার্ট আপ হয়, বিলিয়ন ডলার স্টার্ট আপের নাকি 60 to 80% হচ্ছে ইমিগ্রেন্ট দের তৈরি। মানে বিলিয়ন ডলার যত স্টার্ট আপ আছে মোস্টলি, আমি আসলে এক্সাক্ট নাম্বারটা হয়তো সার্চ করলে পাবো, হুম, 60 to 80% হচ্ছে যারা আমেরিকা থেকে বাইরে থেকে এসে তারা এখানে এসে বিজনেস স্টার্ট করে, স্টার্ট আপ স্টার্ট করে। ফর এক্সাম্পল ইলন মাস্ক নিজে, সে ওয়ার্ল্ডের পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি রাইট নাও, সেও কিন্তু সাউথ আফ্রিকাতে বর্ন, এবং সে হচ্ছে ফার্স্টে কানাডাতে আসছে, কানাডা থেকে পরে H1Bতে ইউএসএতে মাইগ্রেট করে আলটিমেটলি সে এখন ইউএসএ ওয়ান অফ দ্য টপ ইনভেস্টর। এবং এখানে একটা জিনিস বলা উচিত যে ইলান মাস্ক কেন এত ইম্পর্টেন্ট, হ্যাঁ, রিপাবলিকান ইয়েতে, ট্রাম্পের যে ক্যাবিনেটে সে কেন এত ইম্পর্টেন্ট একটা ফিগার, তার কারণ হচ্ছে ও এভরি মান্থ ট্রাম্পকে $45 মিলিয়ন হচ্ছে ওর ইয়েতে দিত, ক্যাম্পেইন ফান্ডে দিত এভরি মান্থ। ট্রাম্প কিন্তু ইনিশিয়ালি যখন স্টার্ট করছে, ওর কিন্তু এত সাপোর্টার ছিল না, ওর নামে কেস ছিল, আহ, ওর বাজেটে সমস্যা ছিল, যেরকম আহ, আমরা রিসেন্টলি শুনতেছি যে যে পরিমাণ কামালা হ্যারিস, যে পরিমাণ হচ্ছে ইয়ে পাইছে, আপডেট পাইছে, যে পরিমাণ কাভারেজ পাইছে, তার রিজন কিন্তু সে কিন্তু প্রচুর টাকা দিছে লিবারেল মিডিয়াগুলোকে, সে কিন্তু আওয়ার্সের জন্য, টিভি হুম, আওয়ার্সের জন্য প্রচুর টাকা দিছে। কিন্তু ট্রাম্প কিন্তু পডকাস্টে গেছে হুইচ আর ফ্রি অফ কস্ট, এবং আলটিমেটলি ইনিশিয়ালি তার বাজেট কিন্তু যথেষ্ট শর্ট ছিল, এবং ট্রাম্প এবং ইলান মাস্ক ছিল তার ওয়ান অফ দ্য মেইন, যেটা বলবো যে ফান্ডিং সোর্স আর কি। হুম, সো এই জন্য মানে ইলানের কথা কিন্তু ট্রাম্প খুব ভালো সিরিয়াসলি নেয়, মানে এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর রিজন। হুম, আর হ্যাঁ, টুইটারের কথা তো বলতেই হয়, রাইট, মানে টুইটার কিনে ইলান হচ্ছে, ট্রাম্প কিন্তু টুইটার থেকে ব্যান ছিল, তারপর ট্রাম্পকে হুম, হচ্ছে ওর অ্যাকাউন্টটা আবার ওকে ইউজ করতে দিছে। সো সব মিলে আর কি ইলান কিন্তু খুব ভালো একটা রোল প্লে করছে এই 2024-এর ইলেকশনে। হ্যাঁ, মানে অনেক ডাইনামিক, হুট করে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। টুইটার যে ইলনের কাছে সেল হয়ে গেল ইত্যাদি। ইলনের নিয়ে একটা মাইনর ডিটেইল আছে, ও কিন্তু আবার পিএইচডি স্টুডেন্ট ছিল স্ট্যানফোর্ডে। পরে সেখান থেকে ড্রপ আউট হয়েছে। ফিজিক্সে জাস্ট, পড়াশোনা, ও মনে হয় হ্যাঁ, ফিজিক্স মেজরে ছিল, রাইট? হ্যাঁ, ফিজিক্স অ্যান্ড সিএস মেজর আর কি। দেন হচ্ছে সে স্ট্যানফোর্ডে পিএইচডিতেও ঢুকছিল, দেন হচ্ছে কন্টিনিউ ঢুকে নাই, অফার পাইছিল। অফার পাইছিল। সো ইজ এ ট্যালেন্টেড গাই। এবং ওই গুগলের যারা তারা হচ্ছে স্ট্যানফোর্ডে পিএইচডি করতো। হ্যাঁ, তারা সবাই। ল্যারি এনিওয়ে, পেজ আর কে জানি, ল্যারি পেজের, হ্যাঁ, গুগলে তো বাংলাদেশি বংশোদ্ভূত একজন হচ্ছে ফাউন্ডার ছিল। ও তুমি ইউটিউবের কথা বলতেছো, ইউটিউব, জাওয়াত যে, ইউটিউব, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জাওয়াত করে, হ্যাঁ। 55% of America's $1 billion startup have an immigrant founder. So 55% আর কি। 55%, রাইট? হ্যাঁ, $1 billion স্টার্টআপের কথা বিলিয়ন বলতেছি। ডলার স্টার্ট আপ, এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটা হচ্ছে ফস্টার নামে একটা ইয়ার সাইটে আসছে, আচ্ছা, ফস্টার গ্লোবাল হ্যাঁ, এই জবস। জন্য আমি আসলে ওই যে আমার ইয়েটা বল একটা মনে হয় একটু অফ ছিল, বাট 55% যে হিউজ, মানে অর্ধেকের বেশি। হ্যাঁ, অ্যান্ড ইন 2019 আর একটা ইয়াতে আসছে, ইমিগ্রেন্ট এন্টারপ্রেনার্স মেড আপ 22% অফ অল বিজনেস ওনার্স। একটা কান্ট্রির 20%ই হচ্ছে এবং ফরেন এটা বোর্ন। কিন্তু এই কোম্পানিগুলা কিন্তু, এই যে বিলিয়ন ডলার স্টার্ট আপ বা বিলিয়ন ডলার কোম্পানি, এরা কিন্তু প্রচুর জব ক্রিয়েট করে, এবং এই জবের মেইন বেনিফিশিয়ারি কিন্তু হচ্ছে আমেরিকানরা, হ্যাঁ, অফকোর্স। তাই না? কারণ মানুষ যেটাই যত কিছুই বলুক না কেন, যে কোনো কোম্পানি ফাউন্ড করতে হলে সেখানে হচ্ছে তাদের বোর্ড
হুম বোর্ডে হচ্ছে আমেরিকান ন্যাশনালিটি হচ্ছে ইয়া থাকতে হবে, মেজরিটি থাকতে হয়। হুম হুম তারপর হচ্ছে সার্টিন নাম্বার অফ এমপ্লয়িজ আমেরিকান হইতে হয়, এরকম হুম একটা। হুম। ইয়াস, আমি নিজেই দুইটা স্টার্ট আপে ইন্টারভিউ দিছিলাম ক্যালিফোর্নিয়াতে গিয়ে। দুইটারই কো ফাউন্ডার ছিল ইয়া ফরেন বর্ন। একজন হচ্ছেন ইন্ডিয়ান, একজন আরেকটা কোম্পানিতে ছিল ফিনল্যান্ডের, এবং ওদের দুইজনের কথা এরকমই ছিল যে আমাদের হচ্ছে এমনভাবে বোর্ড ইয়ে করতে হয় যাতে আমেরিকানরা থাকে। সো আমেরিকানরা কিন্তু কন্ট্রোলে আছে। বাট যেটা হয় যে আসলে কি মানে তুমি মনে করো মানে দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসে, তাদের বিভিন্ন আইডিয়া নিয়ে আসে, তাদের বিভিন্ন ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসে, তারা বিভিন্নভাবে দেখছে তাদের পৃথিবী। এখানে এসে তারা একটা পরিবেশ পায়, ইনকিউবেশন করতে পারে, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারে। রাইট? এইটা হয়তো তাদের নিজেদের দেশে পাইতো না, তারাই এই জন্যই না আমেরিকায় আসছে। অ্যান্ড দেন দ্যাটস ওয়াই মানে তারা তো আসলে এই কোম্পানিগুলো খুলতেছে, বিজনেসগুলো খুলতেছে, থ্রাইভিং করতেছে আর কি। আমেরিকায় বাট কিন্তু ভালো অপরচুনিটিস আছে, মানে এখানে যেরকম রাইট। ইনভেস্টর আছে, তারপর হচ্ছে আহ, এখানে খুব ইজিলি ইয়েতে যাওয়া যায়, স্টক মার্কেটে যাওয়া যায়, তারপর ক্রাউড ফান্ডিং করা যায়। হ্যাঁ, তারপর অ্যাঞ্জেল ইনভেস্টর ফ্রেন্ডলি। ইনভেস্টরস আছে। সো হ্যাঁ। এগুলার জন্য এবং লাইক সামহাও তুমি যদি একটা কোম্পানি দাঁড় করাইতে পারো, একটা কোম্পানি যদি হচ্ছে এনাফ হচ্ছে কাভারেজ পায়, তখন বড় একটা কোম্পানি তোমাকে দেখা যাবে $1 বিলিয়ন বা তোমাকে অফার করে তোমার কোম্পানি নিয়ে যাবে, তখন তুমি চিল করতে পারবা, বিচে যায় চিল করতে পারবা। Right? হ্যাঁ, মানে এরকম ধরে নেওয়া যায়। কিন্তু আমাদের মেইন পয়েন্ট যেটা ছিল যে আসলে আহ, এতে করে মানে এই H1Bর যে ডিবেটটাতে যতটুকু হয়েছে, ফক্স নিউজ থেকে শুরু করে যারা মেইন স্ট্রিম মেগা সাপোর্টার, তারা আসলে এটাতে ফ্রিকড আউট কাইন্ড অফ, যে তারা আসলে বুঝতেছে না যে তাদের এইটা এটা তাদের কাছে মনে হচ্ছে যে আমেরিকা ফার্স্ট যে পলিসি সেখান থেকে এটা সরে আসতেছে। এবং অনেকেই এটা জানে, মানে আমি দুই দুই দিকেরই ডিবেট শুনছি। অনেকে বলতেছে যে এর মধ্যে অনেকে আছে যারা H1Bতে আসছে, এসে এক্সকিউজ মি, H1Bতে আসছে অ্যান্ড এসে এখানে থিতু হয়েছে, ধরো 15-20 বছর হয়ে গেছে, অ্যান্ড তারাও মনে করতেছে যে এই সিস্টেমটা এখন গেমড, রিগড। হ্যাঁ, ইন্ডিয়ানরা এটাকে প্লে করতেছে, সো শাট ইট অফ ফর নেক্সট 4 ইয়ার্স হ্যাঁ, ওরা অর টু হচ্ছে ইয়ার্স এটাকে সংস্কার করার জন্য বলতেছে। রাইট। সংস্কার হ্যাঁ, অ্যাজ ইন লাইক, ফার্স্ট অফ অল এতে একটা ক্যাপ অল দ্য আছে, যে ক্যাপের কথা তুমি ফার্স্টেই বললা, 65,000 প্লাস এডিশনাল 20,000। হ্যাঁ, ওরা বলছে যে আসলে ইউএস এর যে পরিমাণ ডিমান্ড, সেই পরিমাণ ডিমান্ড অনুযায়ী এটার পরিমাণটা খুবই কম, এটা একটা ব্যাপার। হুম। আম, আর এখানে যে মাগা বেস ক্যাম্পের কথা যেটা বলা হচ্ছে, যারা হচ্ছে এটা নিয়ে আপসেট, হ্যাঁ, ওরা তো ইলানকে, তারপরে বিবেককে, ওরা তো সেই লেভেলের ধোয়া ধুইছে। হ্যাঁ, হুম। পাল্টা কথাবার্তা বিশেষ করে কালচারের কথায় কথা বলে, কিন্তু নিজের কালচারকে কেউ কালচার, হ্যাঁ, উল্লেখ ওই যে করে না। And মানুষ কিন্তু আমেরিকানরা এখনো মনে করো মানে আর ওয়ার্ডটা ইউজ করলাম না, বাট যাই হোক মানে ব্রড সেন্সে কিন্তু সিএনএন তো হচ্ছে তোমার, ওরা তো আর না, সিএনএন তো যথেষ্ট হ্যাঁ, লিবারেল। তো সিএনএন এর হ্যাঁ, যে হোস্ট আছে, হ্যাঁ, ওই মহিলা বলতেছে যে আহ, আরে বিবেক এই কথা কেন বলছে, নিশ্চয়ই বিবেককে হচ্ছে ইয়েতে যে মেয়ে ছেলে বুলি দেখা করা যায়। হয় না, বুলি করা হয় না, হ্যাঁ, যে ক্লাসে, মানে ক্লাসে বা হচ্ছে ওই যে বাচ্চাদের হ্যাঁ, ওই স্টুডেন্ট, টিন ড্রামা গুলো দেখলে তো দেখা যায় যে তিনটা, নেটফ্লিক্স বা এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, দেয় ওদেরকে হচ্ছে ইয়ের ভিতরে হচ্ছে চেপে ধরে রাখে বা টর্চার নার্ডদেরকে অনেক বুলি না দেয়, করে। যে তারপর হচ্ছে বাথরুমে হচ্ছে আটকায় রাখে, এরকম হ্যাঁ, এরকম ব্যাপার স্যাপার। আমেরিকা হাই স্কুল কিন্তু অনেক ডেঞ্জারাস, এটা এক্স বাংলাদেশে যারা জানে না। মানে আমরা স্কুল কলেজ লাইফে আমরা কি করছি, ফাতরামি বা ফাজলামি করছি, বাট স্টিল সেখানে একটা শৃঙ্খলা ছিল। এই শৃঙ্খলা, দিক থেকে আমেরিকায় মাই গড, এখানকার বাচ্চা কাচ্চারা এরা কোনো রকম শৃঙ্খলার মধ্যে নাই। মানে এক্সাক্ট। পাবলিক স্পিক আর কি। পাবলিক স্কুল খুবই বাজে অবস্থা, পাবলিক স্কুলের মানে খুবই বাজে অবস্থা। সো এটা তো আছেই, এবং বলতেছে হ্যাঁ তুমি হচ্ছে ট্রমাটাই, সেই জন্য হচ্ছে তোমার এই হাই স্কুল কালচার আর ভালো লাগতেছে না আর কি। বাট এখানে কিন্তু রাইট। একটা ব্যাপার আছে, বিবেক হিমসেলফ, ও কিন্তু একটা $1 বিলিয়ন কোম্পানি রান করছে, এবং দিস হুম। গায় ও হচ্ছে পড়াশোনা করছে জেডি ভ্যান্স, যে কোনো এখন ভাইস প্রেসিডেন্ট। জেডি ভ্যান্সের ওয়াইফ, তারা দুজনেই তার ক্লাসমেট ছিল, আই বিলিভ ও, হার্ভার্ড ল, এটা জানতাম। সরি ওরা যেন কোথায় পড়াশোনা করছে, ওদের ল ডিগ্রি কোথেকে ছিল, আই ফরগট। জেডি ইয়ে, ভ্যান্সে। জেডি ভ্যান্স আর হচ্ছে ওরা একসাথে পড়াশোনা করছে, ইয়েল নয়তো হচ্ছে হার্ভার্ড। ইয়েল। ইয়েলে, হ্যাঁ। হুম। এবং জেডি ভ্যান্সের ওয়াইফ কিন্তু হচ্ছে ইন্ডিয়ান, বাই দ্য ওয়ে। হুম, উষা। হুম। উষা ভ্যান্স ও ইয়েলে পড়ছে। হ্যাঁ, ওরা ক্লাসমেট ছিল, এই তিনজনই ক্লাসমেট ছিল।
আচ্ছা আচ্ছা। ভিভেক, তারপরে হচ্ছে জেডি ভ্যান্স, তারপরে ভ্যান্সের ওয়াইফ। হ্যাঁ, তো ব্যান্সের ওয়াইফ কিন্তু ইন্ডিয়ান হলো, ইন্ডিয়ান অরিজিন। ওর জন্ম দেখলাম স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়াতে। হুম হুম হুম। সো শি ইজ ইন্ডিয়ান অরিজিন, বাট শি ওয়াজ বর্ন ইন জানো ইউএস। জেডি ভ্যান্সের একটা ছেলের নাম হচ্ছে বিবেক। ও, এটা জানি না। হ্যাঁ, এটা বাট উষার মা ছিল, দেখো ওদের ব্যাকগ্রাউন্ডটা দেখো। উষার বাবা ছিল আইআইটি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? আচ্ছা। মা হচ্ছে ওর নাম হচ্ছে উ- মলিকুলার বায়োলজিস্ট, অ্যান্ড উ- প্রভোস্ট ছিল ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর প্রভোস্ট ছিল। দে আর লাইক, মানে ওই জায়গায়, আইভি লিগ, আইভি লিগ, মানে মানে এলিট এলিট ব্যাপার স্যাপার আর কি। এলিট। হ্যাঁ, এটা আসলে এমনিতে তো আর মানে হয় না, মানে ইয়েলে পড়তে পাঠাইছে হুম। সেদিক আর থেকে। ফাদার ইজ এ আইআইটি মাদ্রাজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, লেকচারার। মাদার হচ্ছে মলিকুলার বায়োলজিস্ট। হ্যাঁ আর তুমি যেটা বললা, প্রভোস্ট অ্যাট ইউসি স্যান ডিয়েগো। হ্যাঁ, ইউসি সেদিক স্যান থেকে ডিয়েগোতে আমি হচ্ছে গেছিলাম, জোস, মানে বাম তাই পাশে না? হচ্ছে বিচ মানে প্যাসিফিক, আর ডান আচ্ছা পাশে হচ্ছে তোমার ক্যাম্পাসটা, মানে ওই লাইন ধরে এত সুন্দর। আচ্ছা। জেডি ভ্যান্সের ফ্যামিলি নিয়ে তেমন কিছু বলে নাই। তার বাবা মার ডিভোর্স ছিল। সো না, আমেরিকাতে মোটামুটি এটা তো কমনই। এটা তো কমন, হ্যাঁ। বাট ইন্ডিয়ানরা এখানে যেভাবে আসছে, ইটস নট লাইক মানে সবাই রেস্টুরেন্ট চালাইতে আসে বা ট্রাক চালাইতে আসে। এই ফ্যামিলিগুলো যারা আসছে, যে কামালা হ্যারিসের ফ্যামিলি, তারাও কিন্তু হাই অ্যাচিভিং ফ্যামিলি ছিল, রাইট? তার মাও তো কেমিস্ট ছিল মনে হয়, কামালা হ্যারিসের মা। এখানে একটা ব্যাপার আছে, ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এখন আমেরিকাতে যারা আছে বা যারা আসতেছে সবাই কিন্তু এডুকেশনের জন্যই আসে। হ্যাঁ, তারা রাইট। কিন্তু হচ্ছে এবং এসে খুব ভালো ভালো কাজ করে। আহ, কানাডার ব্যাপারটা একটু ডিফারেন্ট। কানাডাতে যেসব মানুষ যায় তাদের একটা বড় একটা অংশ যারা এখনো ব্লু কলার জবসে ভিসা মনে হয় এখন। না, আমি ক্যানাডার কথা বললাম, বলছি কামালা হ্যারিসের কথা, সরি। না না, কামালা হ্যারিসের ব্যাপারটা আমি বুঝতে পারছি। ও তুই যে বললাম আর কি, ও ইন্ডিয়ার আচ্ছা। যারা আসে আর কি, তুমি যে ও পয়েন্ট, হ্যাঁ। যে যারা ও ওরা রাইট। যে কোন জবে আসে তারা ভালো ভালো পজিশনে আছে, দ্যাটস রাইট। মানে ওরা কিন্তু লিগাল ওয়েতেই আসে বেশিরভাগ ক্ষেত্রে, এবং লিগাল ওয়েতে এসে এখানে ভালো ভালো পজিশনে যায় আর কি। তো এখানে কিন্তু একটা জিনিস বলা উচিত, যে এত ডিবেট মানে মাগা বেস ক্যাম্পের এত বিরোধিতার পরেও ট্রাম্প কিন্তু হচ্ছে ফাইনালি এসে সে কিন্তু বলছে যে না, আমি তো ইরানের সাথেই আছি, কোনো সমস্যা নাই। এবং ট্রাম্প হচ্ছে আবারও ও বেশ কিছু বছর আগে বা বেশ কয়েক মাস আগে সে বলছিল যে আমি ইলিগাল ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, কিন্তু আমি কিন্তু নর্মাল ইমিগ্রেশনের বিরুদ্ধে না। নর্মাল ইমিগ্রেশন অ্যাজ ইন ও বলতেছে যে কেউ যদি এখানে এসে ইউএসএ থেকে এসে ডিগ্রি নেয়, আমি চাই তাকে হচ্ছে গ্রিন কার্ড দিয়ে দেওয়া হোক, সে কিন্তু এটা বলছে। এবং সেই বলছে। ওই জিনিসটা ওই পয়েন্ট ধরে বলতেছে যে না, আমি এইচ ওয়ান বির বিরোধী না, আমি দরকার হলে এইচ ওয়ান বিকে আরো বেটার করব, এটা ব্রোকেন সিস্টেমকে আরো বেটার করে ট্যালেন্টেডদের সুযোগ দিব, এই সেই এইসব কথাবার্তা বলছে আর কি। তোমার কি মনে হয় এগুলো আসলে হবে? ইউ নেভার নো, বিকজ আমার কাছে মনে হয় ইলন মাস্ক তো পুশ করবে ব্যাপার স্যাপার, তাই না? তোমার মনে হয় যে ও মাগা বেস ক্যাম্পের কথা শুনবে? না, মাগা বেস ক্যাম্পটা মেইন মেইন জিনিস না। আমার যেটা মনে হচ্ছে যে ইউএসএ যে বিউরোক্রেসি যেটা আছে, ডিপ স্টেট, হুম হুম। এটা আসলে সব থেকে কি বলবো, যে রেজিস্ট্যান্ট, মানে খুবই রেজিস্টিভ আর কি, একটা একটা মানে ব্যুরোক্রেসি। তুমি কোনো এইটা চেঞ্জ। দ্যাট ইজ এ ডিফারেন্ট, দ্যাট ইজ এ, মানে ওইটা নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা পার হয়ে যাবে লিটারালি। দ্যাট ইজ এ ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক, বাট অনেক ডিপে যাইতে হবে। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে আমার তো মনে হচ্ছে ইয়া বিল পাশের, আনলেস মানে ইয়া যদি কি করতে চায়, এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যদি কিছু করতে না, চায়। ওটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে ওর হচ্ছে 4 বছর যদি টাইম থাকে, ওর ওর আন্ডারে তো হচ্ছে সবই আছে এখন, তাই না? কিন্তু বিল পাস করার মতো মেজরিটি মনে হয় নাই। আছে আছে, কংগ্রেস, তারপরে সিনেট, তারপরে জাজ, হ্যাঁ সব জাজ 10 জনের মধ্যে 6 জনই হচ্ছে রিপাবলিকান। সো হ্যাঁ, না ইয়ে আছে, সবকিছু তার আন্ডারেই আছে। বাট আমি যেটুকু জানতাম যে হচ্ছে তোমার ওই যে বিল পাস করার জন্য মেজরিটি থাকতে হলে 2/3 লাগে বা টু এরকম একটা থার্ড কিছু। লাগে। হ্যাঁ, আমি শিওর না, মানে ডোন্ট কোট মি অন দিস। বাট সিনেটে যেখানে গিয়ে সমস্যা, সিনেটে মনে হয় খুবই মার্জিনাল মেজরিটি আছে ওদের। মানে যে নর্মালি তো আসলে থাকে না, তিনটাতেই থাকে না। হ্যাঁ, হ্যাঁ, তিনটাতে থাকে না, রাইট? তিনটা এখন এজ ইন আমি তিনটাতেই হচ্ছে পসিবল হচ্ছে না। আমি বিচার হ্যাঁ। বিভাগ সহ ধরতেছি। হ্যাঁ, ও সিনেট, আচ্ছা, রাইট কংগ্রেস, রাইট। তারপরে হ্যাঁ হচ্ছে তোমার জাস্টিস সিস্টেম, হ্যাঁ তিনটাতে এবার আছে। সো দ্যাট মিনস, এবং পাশাপাশি হি হি হ্যাজ দ্য এক্সিকিউটিভ পাওয়ার, রাইট, 4 টপ ব্রাঞ্চেস। সমস্যা যেটা হবে বুঝছো, মানে আমার যেটা মনে হয় যে
আর কিছু হোক বা না হোক, ওরা একটা কাজ করতে পারে, গ্রিন কার্ডের যে কান্ট্রি ক্যাপটা আছে না, এটা তুলে দিতে পারে। তখন ইন্ডিয়ানরা সব এইটা গ্রিন কার্ডের রেগুলার তুলে চলে আসবে, দ্যাট যেটা দ্যাট ইজ এ, আমার টোয়েন্টি কাছে টোয়েন্টি মনে হয় করা যে যায় না। ওইটা মনে হয় টাচ করতে পারবে না। না, 2019 তো ওরা একটা বিল পুশ করছিল এরকম। অ্যান্ড দেন হচ্ছে টোয়েন্টি ওইটা করলে ইউ ডু আন্ডারস্ট্যান্ড আমেরিকা ইন্ডিয়ান হয়ে যাবে পুরোটা। লিটারালি তাই। যদি ওই যে ওদের এআই এর জন্য যাকে দিল, লোকের নাম কি, শ্রীরাম মনে হয়। আহ, তো ও তো এটা নিয়ে কথা বলছে যে কান্ট্রি ক্যাপটা নিয়ে ওরা খুবই পুশ করতেছে, যেটা ওরা কিন্তু 2019 ওরা এটা করছিল। তখন সিনেটর ডিক ডারবিন ও এটাকে হোল্ড অফ করে রাখছিল। হুম হুম। সো 2019 ইয়ার শেষ হয়ে যাওয়ায় ওরা এটা করতে পারেনি। 2019 না দেন 2020, 2020-তে 2020। ট্রাম্প নির্বাচনের ওই ওই ইয়ার 2020-তে ওরা এটা শ্রীরামকৃষ্ণন আর ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ও যদি এটা করতে চায়, প্রথম কথা হচ্ছে এটা ইউএস এর মানে ইমিগ্রেশনের যে এখন ব্যালেন্স আছে সেটাকে নষ্ট করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে তুমি যে বললা ডিপ স্টেট, আমার মনে হয় যে ডিপ স্টেট এখানে ইন্টারভিন করার, ইভেন ট্রাম্প নিজেও এই জিনিসটা আসলে ইন্টারেস্টেড কিনা এটা বলা যাচ্ছে না। না, ওই যে এটা বিল একটা ছিল, রিমুভ কান্ট্রি ক্যাপ, এই বিলটা ছিল হুম হুম। আমার। আমি দাঁড়াও সার্চ করতেছি একটু। তো ওই বিলটার নামটা আমি ভুলে গেছি, ওটা কংগ্রেসে পাস পার পার হয়ে গেছিল, সিনেটে গিয়ে আটকে ছিল আর কি। সো কান্ট্রি ক্যাপ বিল। আচ্ছা, যাই হোক। তো এই একটা বিল ছিল, জানি না এটা আবার ব্যাক করতে পারে কিনা। তো এটার জন্য মানে এটা কিন্তু একটা হিউজ প্রবলেম, কারণ ইন্ডিয়ানদের এখন বিরাট একটা ব্যাকলগ আছে। তো ওরা চায় এই ব্যাকলগটা কোনোভাবে ইয়ে করে দেওয়া। ওদের 12 বছরের ব্যাকলগ। 12 বছর নাকি 100 কত বছর শুনলাম, ইবি টু এ। মানে বেসিক্যালি তুমি যদি দেখো, মানে ওদের প্রায়োরিটি ডেট হচ্ছে 2012 না হ্যাঁ, কি জানি। প্রায়োরিটি ডেট 2012-তে, কিন্তু সেটা আসতে ওদের যে রেট, হুম। ইন্ডিয়ান ইবি টু ব্যাকলগ তুমি যদি দেখো। মানে বেসিক্যালি এটা ক্ল্যারিফাই করার জন্য, মানে ইন্ডিয়া থেকে যারা ইউএসএ তে ইমিগ্রেশন মানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করে তার একটা খুব ভালো একটা প্রসেস, রেসপেক্টেবল প্রসেস হচ্ছে EB2 NIW। তো EB2 NIW হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার। আর ইবি টু, একটা জিনিস আমি বলে নেই, ইবি টু এনআইডব্লিউ কিন্তু মানে একটা হচ্ছে এনআইডব্লিউ, কিন্তু এমপ্লয়মেন্ট বেসড যেই ইয়ার সেটা এমপ্লয়মেন্ট হচ্ছে বেসড ক্যাটাগরি 2 যেটা আর কি, হ্যাঁ, যেটাকে ওটা কি? বলা হচ্ছে অ্যাডভান্সড ক্যাটাগরি যেটাকে বলে। আর EB1 হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি। আর হ্যাঁ, ইবি মানে থ্রি হচ্ছে কোম্পানি কোম্পানি থেকেও তোমাকে যদি ইয়া করে, তাহলে ইবি টুই করবে। হুম হুম। ইবি টুই করবে। বাট ওই যে ওদের তো কোম্পানি থেকেও স্পন্সর করতেছে, এনআরডব্লিউ করতেছে, যাই করতেছে না কেন, ইবি টু এর যে ব্যাকলগটা, এটা অনেক দিন আহ, কি বলার নাই, এটা আসলে হ্যাঁ, অনেক বড় একটা ব্যাকলগ মানে আছে। ওদের এত বেশি মানুষ, বেসিক্যালি লং স্টোরি শর্ট, ওদের বিশাল বড় লাইন ওইটা হইতে মানে ঝামেলা। মানে ওদের ওই যে ক্যাপের যে ব্যাপারটা, ক্যাপ মানে হচ্ছে একটা সার্টেন ইয়ারে একটা সার্টেন নাম্বার অফ পিপলের বেশি হইলে ওই দেশকে আর হচ্ছে গ্রিন কার্ড দেওয়া হয় না। তো এটাকে বলে হ্যাঁ, ক্যাপ, মানে মানে ওইটার বেশি হবে না আর কি। এটাকে বলে ওয়ান হচ্ছে ক্যাপ। টোয়েন্টি এইট ইয়ার লং, সেইটা হচ্ছে হ্যাঁ, ওদের ক্যাপ, ওদের ব্যাকলগ। 128 বছরের ব্যাকলগ আর কি। 28 বছরের ব্যাকলগ, এক্সাক্ট। হ্যাঁ, ইবি টু এ, ইবি 1-এ মনে হয় ওদের এখন 3-4 বছরের ব্যাকলগ আছে, খুব বেশি হ্যাঁ, না। EB1 হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ক্যাটাগরি, যারা হচ্ছে লাইক প্রফেসর বা সায়েন্টিস্ট লেভেল, তারা হচ্ছে এই জিনিসটা তো মানে অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করতে পারে। সো এটা আসলে কিছু বলার নাই। সো ওরা যেটা করে, ইন্ডিয়ানরা এখানে আসে, H1B-তে থাকে, এখানে বাচ্চা টাচ্চা নেয়, দেন আবার চলে যায়। কানাডা চলে যায়, কানাডাতে যে কিছু বছর থেকে তারা আবার হচ্ছে ওয়ান ভিসায় ঢুকে। রাইট, রাইট, কানাডা যায়, কানাডা থেকে ক্যানাডিয়ান হয়ে অনেকে আবার আমেরিকান হয়। কানাডিয়ান হয়ে, কানাডিয়ান যারা তারা আবার হচ্ছে কানাডিয়ান গ্রিন কার্ড থাকলে, গ্রিন কার্ড হ্যাঁ, সিটিজেনশিপ থাকলে ইউএসএ তে জব করা যায় কোনো সমস্যা ছাড়া এটা। হ্যাঁ, টিএন ভিসা দিয়ে জব করা যায়। আবার আরেকটা অনেকে করে কি, ওই সেন্ট্রাল আমেরিকান অনেক কান্ট্রি আছে, ওখানে পাসপোর্ট কিনে ওখানে তারা ন্যাশনালিটি নেয়। হুম ওই ন্যাশনালিটি নিয়ে কত লাগে ওদের, মনে হয় 1-2 কোটি রুপি লাগে। হুম হুম। ওই ন্যাশনালিটি নিয়ে আবার আমেরিকাটা অ্যাপ্লাই করে, যে সব কান্ট্রি ক্যাপ আবার
ফিল আপ হয় না প্রতি ফিল আপ বছর। হয় না। সো ওরে ওদের যে কত বই আছে ওটা করা। ওদের ওয়ে আছে, ওরা ওয়ে বের করে ফেলছে, নাহলে তো তুমি যেদিকে যাও সেদিকে ইন্ডিয়ান কিভাবে দেখো? এক্স্যাক্টলি। নাথিং, বাট ওরা নাথিং ট্যালেন্টেড, ভ্যারি। তোমার ইউ হ্যাভ টু গিভ দ্যাম দ্যাট, ওরা ওরা কিন্তু যথেষ্ট ট্যালেন্টেড। সব জায়গায় ওরা বিজনেস খুলতেছে, হুম। গ্রোসারি খুলতেছে, রেস্টুরেন্ট খুলতেছে। তুমি যদি পেনসিলভেনিয়াতে তুমি যদি ধরো মানে তুমি পেনসিলভেনিয়াতে হচ্ছে অফ হাইওয়ে দিয়ে তুমি যদি ধরো ইয়ে দিয়ে আসতে চাও, এদিকে আসতে চাও আর কি, হুম। তুমি হচ্ছে একটু পরে পরে যে তুমি পেট্রোল পাম্প গুলা দেখবা সব হচ্ছে তোমার ইন্ডিয়ান। গুজরাটি। আরে তোমার হচ্ছে নিউ ইয়র্ক ওদিকে তো মনে হয় সব 7-Eleven-এর মালিকানা ইন্ডিয়ানদের হাতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওরা হচ্ছে পেট্রোল পাম্প আর 7-Eleven এই সব ওদের আর কি। হ্যাঁ, মানে এখানে একটা স্টেরিওটাইপই আছে যে 7-Eleven মানেই হচ্ছে ইন্ডিয়ান। তুমি জানো যে পেনসিলভেনিয়ার ওইদিকে একটা ভিতরে কিছু জায়গা আছে, ওইখানে তুমি 10-15 হাজার টাকায় বাড়ি পাবা। 10-15,000 ডলারে বাড়ি পাবা আর কি, এবং ওইখানে মাউন্টেন লায়ন থাকে এরকম একটা মানে জাস্ট ব্যাকওয়ার্ড সাইড আর কি, ডিরেক্টলি গ্রিডের সাথে কানেক্টেড না, ইলেকট্রিক্যাল ও, এর সাথে কানেক্টেড না। ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন জেনারেটর অ্যান্ড স্টাফ লাইক, তুমি যদি নোম্যাড লাইফস্টাইল লিড করতে চাও ওইদিকে যাইতে পারো। কিছু বলার নাই। হ্যাঁ। তো H1B আর কি, যে প্রসঙ্গ, তো আসলে কি হইতে পারে, লাস্ট এই কথাগুলোই বলি যে 2025 ট্রাম্প তো 20 তারিখ ওথ নিচ্ছে, দেন সেকেন্ড বার ইউএস এর প্রেসিডেন্ট হিসেবে জয়েন করবে। জয়েন করবে, রাইট। অ্যান্ড অলরেডি মানে এখানে একটা ব্যাপার আছে, স্টিভেন মিলারের কথা কেউ বলে না, কিন্তু হুম হুম স্টিভেন মিলার কিন্তু একজন খুবই, উনি হচ্ছে ট্রাম্পের ইমিগ্রেশন বিষয়ক অ্যাডভাইজার। তো ওই লোক যেমন আহ, কি বলে, ইলিগাল ইমিগ্রেশনের যেমন বিপক্ষে, হুম উনি কিন্তু লিগ্যাল ইমিগ্রেশনটাকেও চোখ হোল্ড করে রাখে। হুম হুম তুমি যদি স্ট্যাট দেখো, ফার্স্ট ইয়ার অফ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, লাইক ব্যাক ইন 2016, তখন ও H1B-কে অনেক ইয়া করে রাখছিল, রেস্ট্রিক্ট করে রাখছিল, H1B-র উপরে নজরদারি শুরু করছিল। অ্যান্ড দেন হচ্ছে F1 ভিসাও তখন আমি দেখছি অনেকে অ্যাপ্রুভ হইতো না, F1 ভিসা ফুল ফান্ড। হ্যাঁ, এখানে একটা জিনিস বলা উচিত, তখন কিন্তু আমি যতটুকু শুনছি যে ইবি 2 তে কিন্তু তখন খুব বেশি এফেক্ট হয় না, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ইবি 2 তে নাকি তখনও মানুষজন অ্যাকসেপ্টেড হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় যে EB2 পর্যন্ত যাইতে হলে তো H1B অলরেডি থাকতে হবে, ইত্যাদি। সো অলরেডি যাদের অ্যাপ্লিকেশন জমা হয়ে গেছে, সো তাদের হয়তো হয়ে গেছে আর কি। আর তখন NIW-র এই ট্রেন্ড শুরু হয় নাই। ট্রেন্ড শুরু হয় না, মানে আমি এক ইন্ডিয়ানকে চিনি, ও হচ্ছে এনআইডব্লিউ পাইছিল ট্রাম্পের টাইমে। হ্যাঁ, হ্যাঁ, ওই ওই সময় ক্রাইটেরিয়া অন্যরকম ছিল, পরে বাইডেন এসে একরকম ক্রাইটেরিয়া করলো। এখন আবার দেখতেছি যে হচ্ছে অনেক কেস যেগুলো বাইডেনের সময় ইয়ে হয়ে গেছিল, এখন দেখি যে ওইসব কেসে USCIS ইয়া দিচ্ছে, RFE দিচ্ছে। যাই হোক, ওই প্রসঙ্গ আলাদা। এগুলো এভার চেঞ্জিং, ওদের স্টাফ চেঞ্জ হতে থাকে, হুম। ওদের মেন্টালিটি চেঞ্জ হতে থাকে, এগুলো কিছু বলার নাই। বাট ওই যে আমার যে কাছে যেটা মনে হয় যে ডিপ স্টেট, যে বিউরোক্রেসি, এরা আসলে কোনো ধরনের চেঞ্জকে তোমাকে নিতে দিবে না আর কি। এক্স্যাক্টলি। কি মনে হয় বাট যে ট্রাম্পের টাইমে দেশে দেশে যাওয়াটা কি সেফ? ট্রাম্পের টাইমে দেশে যাওয়া আসলে সেফ না আর কি, অ্যাটলিস্ট ইনিশিয়ালি। হুম হুম অনেকে শুনছি যে H1B-তে যারা, ওই যে H1B তো প্রতি বছর রিনিউ করা লাগে, এটা হুম অনেকে যদি তুমি দেশে যাইতে চাও, আই মিন হুম স্ট্যাম্প নিতে চাও, হুম তো হুম। দেশে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ ফালায় রাখছে, আচ্ছা। দেন তোমার চাকরি চলে গেছে। হুম হুম দেশে গিয়ে তুমি এখন এপিতে পড়ে গেছো, এখন তোমার চাকরি চলে গেছে, কি করবা? হুম। মানে আমার মানে চোখে দেখা ভাই, মানে এবার বাইডেনের সময় হয়েছে। সো ইটস রিস্কি। আমি দেখছি আমার ফ্রেন্ড একজন আছে, সে H1B পায় আর যায় না দেশে, কয় যে এপিতে পড়ে গেলে সমস্যায় পড়ে যাব। হুম। সো ইটস স্টুডেন্ট রিয়েলি রিস্কি। অবস্থায় তো ঝামেলা হওয়ার কথা না, স্টুডেন্ট F1 ভিসায় তো ঝামেলা নেই। F1-এ ঝামেলা নাই, হ্যাঁ, হুম F1-এ ঝামেলা নাই, কিন্তু ওই F1-এর পরে স্টেম OPT-তেও আমার মনে হয় ঝামেলা নাই। বাট ওই যে H1B আসলে কি করে না করে বোঝা যায় না আসলে। ইটস রিয়েলি দেয়ার, মানে তাদের যা মনে চায় আর কি। তো মনে হয় না যে খুব একটা উন্নতি হবে, বাট হুম। উই ক্যান হোপ ফর দ্য বেস্ট অ্যাকচুয়ালি, উই ক্যান হোপ ফর দ্য বেস্ট। আসলে কি আমেরিকা যদি এরকম ইমিগ্রেন্টদের এরকম চোখ হোল্ড করে, তারপর মানে ওরা, তোমার মনে হয় যে ওভারঅল তারা সুপার পাওয়ার হিসেবে কন্টিনিউ করতে পারবে? ইট উইল বি ডিফিকাল্ট। ঠিক আছে, আমার যেটা মনে হয় যে ইউনিট পিপল, রাইট, মানে ইয়া চালানোর জন্য ওদের ওদের কিন্তু এটা
আমার কাছে স্ট্যাটটা নাই, কিন্তু ওদের ইউনিভার্সিটিগুলো চলে কিন্তু ফরেন স্টুডেন্ট দিয়েই। এই ধরো টিএ বলো আরে বলো, কয়জন তুমি আমেরিকান দেখছো টিএ? খুব হ্যাঁ। বেশি নাই, খুব বেশি বলতে লাইক নাই। হ্যাঁ, তাও ওরা যদি ধরো আন্ডারগ্রেডের পরে, ওরা ব্যাচেলরের পরে পড়াশোনা করা মানে ওদেরকে রাইট, দিয়ে পড়াশোনা করানো খুবই ডিফিকাল্ট। টপ স্কুল হলে সেখানে পাওয়া যায়। মানে আমি টপ স্কুলে দেখছি যে আমেরিকানরা গেলে যারা করে তারা তো যারা সচেতন। এবং হ্যাঁ, যারা যারা করে তারা কিন্তু হাইলি ট্যালেন্টেড। হাইলি ট্যালেন্টেড এবং ওরা টপ স্কুলে যায়, মোস্ট অফ দ্য টাইম টপ স্কুলে যায়, সেখানে পাওয়া যায়। বাট আবার ধরো আমি যখন মানে যেমন টলেডোতে যখন পড়ছে, সেটা কিন্তু R2 লেভেলের স্কুল ছিল, এখন মনে হয় R1 হয়েছে। তো ওখানকার স্টুডেন্টরা, মানে আমি আন্ডারগ্র্যাড যারা স্টুডেন্ট ছিল, আমি টিএ করার সময় দেখে জিজ্ঞেস করতাম যে তোমরা কি মাস্টার্স করবা নাকি, তোমাদের ইয়ে আছে? মাস্টার্স কেন করে মানুষ, কি দরকার হুম। এই সে। এবং ম্যাক্সিমামেরই জব লাইন্ড আপ, ওরা তিনটে করে কোঅপ করে, জব হয়ে গেছে, ওদের স্টুডেন্ট লোন আছে, পে করতে হবে, সো ওরা জবে ইউনিভার্সিটি অফ চলে যায়। টলেডোর কিন্তু একটা ভালো সুবিধা, ইউএস এর মানে ইউএসএ তে 3,000 ইউনিভার্সিটির মধ্যে কয়েকটা ইউনিভার্সিটি হচ্ছে আন্ডার গ্রেডে 3টা কোঅপের অপরচুনিটি দেয়, মানে 5 বছরে 3টা কোঅপ করতে পারবে। লাইক হুম। প্রতি সেমিস্টারে 1 সেমিস্টার করে সে বাইরে জব করতে পারবে। এবং মাস্ট। মাস্ট। তো তার মধ্যে ইউনিভার্সিটি অফ টলেডো হচ্ছে একটা। এবং এটার কারণে যেটা হয়, মানুষজন এখানে এসে এই সব কোঅপে পে যে করে। পরিমাণ টাকা ইনকাম করে সেটা দিয়ে ফুল টিউশন ফি সে পে করে ফেলতে টিউশন ফি, পারে। আর টিউশন ফি খুব বেশি না তো। হুম। কারণ ওদের টিউশন ফি খুবই মানে অল্প আর কি, আই মিন স্টিল এখন ওদের কাছে বাড়াইছে অনেক। মনে হয়। এখন মনে হয় বাড়াইছে, হ্যাঁ, হ্যাঁ। বাট ওদের এনরোলমেন্টও তো ডাউন। বাট যেটা বলতে চাচ্ছি যে তুমি দেখো টিএ আর এ যারাই ছিল না কেন, যারাই ধরো এই যে ব্যাকবোন অফ হায়ার এডুকেশন, হুম হুম। এরা কিন্তু থাকবে না। এই যে 2020-এ কোভিডে যখন ভিসা টিসা বন্ধ হয়ে গেল, ইউএস এর ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে অবস্থা, তখন অনেক ইউনিভার্সিটি কি করছে, যে বলছে তুমি বাংলাদেশে থাকো, তোমার বাংলাদেশেই বেতন দিব, তুমি ওখান থেকে রিমোটলি কাজ করো। এরকম একটা অবস্থা হয়েছে। কারণ ওরা দেখছে, যে চিন্তা করেছে এই বছর আমার যদি এনরোলমেন্ট না হয়, তাহলে আমাকে নেক্সট 2 বছর 3 বছর আমার টিএ নাই, হুম হুম। তাই না? সো ওদের, ওরা তখন একটা, এখন আবার মানে ডাইনামিকটা চেঞ্জ হয়ে গেছে। ব্রেক করতেছে আবার। হ্যাঁ। হুম। সো ওভারঅল তাহলে আহ, হ্যাঁ, ফিনিশিং আপ আসলে বলতে গেলে উম, যেটা বলা যায় আর কি, যে হ্যাঁ সরি। মানে থিংস মাইট চেঞ্জ। আসলে এটা পজিটিভ দিকে যাবে না নেগেটিভ দিকে যাবে এটা এখনো বলা যাচ্ছে না। বাট আমার মনে হয় ইলান মাস্ক এবং বিবেক দুজনই এটাতে খুব বড় একটা রোল প্লে করতে পারে। হ্যাঁ, আই নো লাইক স্টিভেন মিলার আছে বা আরো বেশ কিছু যারা মানে যাদেরকে আমরা বলি কট্টরপন্থী রিপাবলিকান, তাদের ফিলোসফি ডিফারেন্ট। বাট ইলান অবভিয়াসলি একটা রোল প্লে করবে, অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট আর কি। এখানে একটা ডিস্টিংশন বলি, যদিও মানে মানে কেউ কেয়ার করুক বা না করুক, ইলনের আর স্টিভেন মিলারের অ্যাপয়েন্টমেন্টের টাইপের ডিফারেন্স আছে। স্টিভেন মিলার হচ্ছে ফেডারেলি অ্যাপয়েন্টেড অফিসিয়াল হবে, হুম। অন দ্য আদার হ্যান্ড ইলন হচ্ছে একজন কনসালটেন্ট টাইপের হবে, ঠিক আছে? সো ইলন হচ্ছে, শ্যাডো প্রেসিডেন্ট বলতেছে সবাই। বলতেছে, বাট কাইন্ড অফ, তার কিন্তু তার কোনো পাওয়ার থাকবে না। ডিপ স্টেট যারা আসলে আমেরিকাকে কন্ট্রোল করে, হুম। তারাই কিন্তু আসলে ট্রাম্পকে মেইন ইয়াটা দিবে আর কি। সো এখানে ট্রাম্প ইলন এসে কতটুকু পুশ করতে পারবে, তা সেটা দেখার বিষয়। আমি দেখার। বলতেছি না যে হবে না, বাট ইলন খুবই পারসিস্টেন্ট একটা মানুষ। হুম। সো সে অনেক কিছুই করতে পারে, অ্যাচিভ অনেক করতে পারে। কিছুই করতে পারে, ইফ সামওয়ান ক্যান ডু ইট দ্যাট ইজ ইলন মাস্ক। হ্যাঁ, সে অনেক রিলেন্টলেস এবং খুবই তার একটা বই পড়তেছিলাম, তার স্পেস এক্স এর ইয়া নিয়ে, হিস্ট্রি নিয়ে, খুব ইন্টারেস্টিং আর কি। সো রি এন্টার মনে হয়, না রি এন্ট্রি, ভুলে গেছি আমি। ও তো নামটা গ্যাভিন বেলসাম না কি যেন, ক্যালিফোর্নিয়ার নিউসাম, গভর্নর। হ্যাঁ, গ্যাভিন নিউসাম, হ্যাঁ। গ্যাভিন নিউসাম ওকে তো ধুয়ে দিছে রিসেন্টলি। ওকে তো ও তো আগে মোটামুটি থেকেই তো কনজারভেটিভ। তো ভালো দেখতে পারে না। হ্যাঁ, না, ও তো মোটামুটি এখন কনজারভেটিভ ঘরানায় চলে আসছে আর কি। ওই বাট ক্যালিফোর্নিয়াতে ও যখন ছিল তখন প্রচুর তো ঝামেলা হয়েছিল ক্যালিফোর্নিয়া গভর্নমেন্টের সাথে, ট্যাক্স এন্ড এভরিথিং সবকিছু নিয়ে। পরে তো টেক্সাসে মুভ করলো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওর সেলগুলো কিন্তু ম্যাক্সিমাম হয় ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার এক্সাক্ট। যে ল আছে, এই জন্য হ্যাঁ, আসলে ইভির সেল ওখানেই বেশি হয়। ওইখানেই বেশি। টেক্সাসে কিন্তু এই সেল হবে না। সো ওরা টেক্সাসে গাড়ি বানাবে, পাঠাবে হচ্ছে ক্যালিফোর্নিয়া। ট্রু। ইন্টারেস্টিং আর কি। টেক্সাসে মানে ওই যে গিগা ফ্যাক্টরি বানানোর তো স্পেস, টেক্সাস হ্যাঁ, টেক্সাসে তো অনেক ওপেন স্পেস, রাইট? হ্যাঁ, সেটাই করতে, মানে এটা খুব ইন্টারেস্টিং আর কি। সো জানি না আসলে ওদিকটা গিয়ে হবে। ইয়ের নিয়ে কিছু বলো, ওই যে ওয়াইল্ড ফায়ার যেটা।
হ্যাঁ, এখন তো মানে মানে জান মানুষ তো মনে অলরেডি খবর পেয়ে গেছে যে লস এঞ্জেলসের একটা পার্ট মোটামুটি কত দেখলাম 30,000 একরের মতো, 30,000 একর মোটামুটি বার্নড, মানে ওয়াইল্ড ফায়ার হয়ে সেখানে মোটামুটি আছে, মানে হেভি উইন্ড আর হচ্ছে এই আহ, এই, আগুন যেটা সেটা পুরা এলাকা, এক একটা এলাকা পুরা একেবারে 4-5টা স্পটে, বিশেষ করে হলিউড হিলস, ম্যালিবু, যেখানে অনেক বড় লোকরা থাকতো, মিলিয়ন মিলিয়ন ডলারের হলিউড হাউস। হিলস এর ওইটা কিন্তু ফেক, হলিউড হিলস এর ওই ছবিটা কিন্তু ফেক। কোন ছবিটা? হলিউড আমি হিলসে যে আগুন লাগছে না, হলিউডের লেখার যে ও, লেখার ওটা ওটা ফেক? ওইটা আচ্ছা ফেক। আচ্ছা। ও, সো ওইটা জানি না আসলে। বেসিক্যালি তুমি যেটা বললা আর কি, যে বেশ কিছু পার্সন যারা সেলিব্রিটি তাদের বাড়িঘর পুড়ছে, এটা সিএনএন এ প্রচুর হচ্ছে ইয়ে পাচ্ছে, কাভারেজ পাচ্ছে। মেল গিবসন ওয়ান অফ দ্যাম। হুম হুম হুম। তারপর হচ্ছে অ্যাডাম ব্রোডি, তারপর আরো বেশ কিছু পার্সন আর কি, অ্যাডাম স্যান্ডলার, প্যারিস হিলটন, বেশ কিছু মানুষ হচ্ছে ফেমাস আর কি। বাট এরা বাইরেও আহ, তোমার আরো নর্মাল মানুষ তো প্রচুর পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে হ্যাঁ মালিবোতে, তারপর হচ্ছে ইটনে, আহ, হ্যাঁ। তারপর অ্যাল্টাডিনা, তারপর হচ্ছে প্যালিসেড, প্যালিসেড ফায়ারটা মনে হয় মেইন অনেক। ফায়ার যেটা হচ্ছে তোমার প্যালিসেডস, এবং হ্যাঁ। এটা হচ্ছে প্যালিসেডস, ইটন, লিডিয়া, কেনেথ, আহ, হুম। এবং ফায়ার আসলে আমরা ইউএসএ কে যে যেরকম মানে মডার্ন অ্যাডভান্সড, হ্যাঁ, এরকম চিন্তা ভাবনা করি, আসলে দেখা গেছে ইউএসএ এত বেশি এরিয়া এবং ওদের এই পরিমাণ রিসোর্সেস নাই, বাট স্টিল এটা অন্যান্য দেশে হইলে আরো বাজে অবস্থা হইতো। ওরা যেরকম প্লেন থেকে পানি দিচ্ছে, লিটারেলি প্লেন, হেলিকপ্টার, সবকিছু থেকে পানি দিচ্ছে। হ্যাঁ, পানি দিছে, কিন্তু এখানে কয়েকটা মানে পয়েন্ট আছে মেবি, মানে আই থিঙ্ক টু মাচ, হুম এই হুম। জন্য বলতেছি আর কি। এক নম্বর পয়েন্ট হচ্ছে, তুমি এই নিউজটা দেখছো কিনা যে এই এলএএফডি, এলএ যে ফায়ার ডিপার্টমেন্ট, তাদের কিন্তু হ্যাঁ বাজেট হ্যাঁ, গত মাসেই ডাইভার্সিটি। হ্যাঁ, ডিইআই এর জন্য বাজেটটা কাট করা না হয়েছে। না না না, সো ওইটা আলাদা ব্যাপার। ওইটা তো হচ্ছে তোমার তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার। আচ্ছা। ডিআই হচ্ছে তোমার ওইখানে এলজিবিটি কিউ হচ্ছে ফায়ার চিফ দিছে আর কি, এটা একটা ব্যাপার। এটা নিয়ে হচ্ছে বেশ কিছু কথাবার্তা হচ্ছে, রিপাবলিকানরা প্রচুর পরিমাণে ডিসকাশন করতেছে যে আহ, তারা এটা নিতে পারতেছে না, ওইটার ব্লেম দিতে চাচ্ছে আর কি এলজিবিটি কিউ এর উপরে। আচ্ছা আচ্ছা। যে ওক, যে ভাইরাস, যেটা ইলান যেটাকে বলে ওক ভাইরাস, হ্যাঁ 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 এটা হ্যাঁ। নিয়ে আহ, না, আর ওই ইয়ার যেটা সেটা হচ্ছে যে সিটি ফায়ার ডিপার্টমেন্ট ডিক্রিজ বাই 17 মিলিয়ন, আর 2% বাজেট কাট ইন দ্য এক্স্যাক্টলি 2020। এক্স্যাক্টলি, এবং তো এটার জন্য গ্যাভিন নিউসামকে ডিরেক্টলি ব্লেম দেওয়া হচ্ছে। হ্যাঁ, কারণ হচ্ছে এই এখন কথা হচ্ছে এলে এলে হচ্ছে বিরাট একটা সিটি। হুম হুম। এখন আমার আমার একটা পয়েন্ট আছে এখানে, যে এমন একটা কান্ট্রি, মনে করে আমেরিকার মতো একটা কান্ট্রি, তাই না, যে হুম এখানে হুম। এবং এলে হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ও সিটিজ ইন দ্য মাই ওয়ার্ল্ড, গড, খুবই রাইট? এক্সপেন্সিভ। হ্যাঁ, এক্সপেন্সিভ রিয়েল এস্টেট, এক্সপেন্সিভ জায়গা, সবকিছু এক এক্সপেন্সিভ। একটা বাড়ি, যে বাড়িগুলা পড়ছে সেগুলা হচ্ছে মিনিমাম ভ্যালু $10 মিলিয়ন। 10 মিলিয়ন ডলার, রাইট। এবং অনেকগুলাই ছিল হচ্ছে তোমার জেনারেশনাল হোম, মানে কেউ এক্স্যাক্ট। নিজে কিনে নাই, হুম হুম ছেলে মেয়ে বংশগতভাবে পাইছেন, বিক্রি করে নাই আর, কারণ হুম জানে এখানে কত ভ্যালু এখানে। হুম হুম। বাট নাও দে আর অল বার্নড ডাউন টু রাবল। এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার, সেটা হচ্ছে এগুলা তো ওয়াইল্ড ফায়ারে পড়ে গেছে, এবং ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সও কিন্তু ওদের, মানে ইন্স্যুরেন্স থাকলে কিন্তু পুরা বাড়ির যে পুরা টাকাটাই হচ্ছে ওদেরকে ব্যাক দিত। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে এই ফায়ারের আগে থেকেই, মানে ক্লেম দেওয়ার আগেই, মানে ফায়ার শুরু হওয়ার আগে, ডিসকাশন হওয়ার আগেই তারা তাদের যে ইন্স্যুরেন্স ওটা ক্যান্সেল করে দিছে। হ্যাঁ, কাভারেজ দিবে না এই 6 মাস থেকে। গত লাস্ট 6 মাসের মধ্যে স্টেট ফার্ম থেকে হুম শুরু করে বড় বড় অনেকগুলো ইন্স্যুরেন্স হুম কোম্পানি হুম। ওরা লিভ করছে আর কি, ওরা লিভ এলে থেকে করছে। ওরা হ্যাঁ, মানে বলছে আর কাভারেজ দিতে পারবো না, কাভারেজ কারণ দিতে এত পারবে না। এক্সপেন্সিভ যে আসলে কাভারেজ দিতে গেলে আসলে ফতুর হয়ে যাবে ওদের। এবং এটা কিন্তু ইয়াতেও হয়েছে, ফ্লোরিডাতে হয়েছে কদিন ওটা আগে। ফায়ার হওয়ার কিন্তু আগে, মানে ফায়ার হওয়ার অনেক আগে থেকেই, হ্যাঁ, কারণ হচ্ছে রাইট। ইন্স্যুরেন্স পলিসি এবং সবকিছু, ক্যালিফোর্নিয়াতে জিনিসপত্র ওরা সবকিছুকে এত বেশি ডিফিকাল্ট করে ফেলছে, মানে বিজনেসের জন্য বা সবকিছুর জন্য, এবং আলটিমেটলি, বাই দ্য গ্যাভিন নিউসাম কিন্তু হচ্ছে তোমার অনেকেই হয়তো বা লিসেনাররা হয়তো বা চিনবে না তাকে, বাট ও কিন্তু আহ, অনেক ফেমাস একজন পার্সন। হ্যাঁ,
ক্যালিফোর্নিয়ার গভর্নর, এবং ক্যালিফোর্নিয়া কি, ক্যালিফোর্নিয়া হচ্ছে ওয়ার্ল্ডের ফিফথ ইকোনমি। হ্যাঁ, ইকোনমি আমার ফিফথ এই ইকোনমি। কথাটাই আমরা এই হ্যাঁ কথাটা মনে হয় আগের পডকাস্টেও বলছিলাম যে ফার্স্ট ইকোনমি যদি ইউএসএ হয়, সেকেন্ড ইকোনমি যদি হচ্ছে তোমার চায়না চায়না, তারপরে থার্ড জাপান, তারপরে ফোর্থ যদি জার্মানি হয়, ফিফথে আমরা কাকে ধরবো? ক্যালিফোর্নিয়া অ্যাজ এ স্টেট ফিফথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এবং সেই ইকোনমির গভর্নর, সেই স্টেটের গভর্নর হচ্ছে গ্যাভিন নিউসাম, এবং বলা হয় 2028-এ, হ্যাঁ, ডেমোক্রেটিক যত মানে প্রেসিডেন্সিয়াল যদি ক্যাম্পেইন হয়, সেখানে ওয়ান অফ দ্য মেজর কন্টেন্ডার হইতো হচ্ছে গ্যাভিন নিউসাম। বাট ওর পুরা মানে মান সম্মান ডুবে গেছে লিটারালি এই ফায়ারের কারণে, একদম। এখন 4 বছরে চেঞ্জ হইতে পারে, মানে বলা তো যায় না। 2020 সালে ট্রাম্পের অবস্থা কই ছিল, 24-এ এসে আবার সে প্রেসিডেন্ট হয়ে গেল। হইতে পারে, হইতে পারে। আসলে ওই যে জাস্টিন ট্রুডো তো রিজাইন করলো। ও তো হচ্ছে যখন ফার্স্টে আসছে, মানে আমরা তো সবাই আরে এরকম হ্যান্ডসাম প্রেসিডেন্ট, 62% হচ্ছে তার অ্যাপ্রুভাল রেটিং ছিল। এখন রাইট নাও তার 22% নিয়ে সে হচ্ছে রিজাইন করছে। রাইট। হ্যাঁ, সো দিস টু শ্যাল পাস, মানে একটা কথা আছে না, দিস টু শ্যাল, হ্যাঁ মানে নো ম্যাটার হাউ ফেমাস ইউ আর, হ্যাঁ, হাউ ইনভিনসিবল ইউ মাইট লুক, মানে ফল আসতে বেশিক্ষণ লাগে না। রাইট। অ্যান্ড সব থেকে মানে আমার কাছে খুব আশ্চর্য লাগে যে ইটস 2025 অ্যান্ড থিংস আর স্টিল নট গেটিং বেটার। মানে প্রতি বছর আমরা চিন্তা করি যে যে আগে অনেক খারাপ ছিল অবস্থা, হুম হুম। নেক্সটে ভালো হবে। না, দ্যাটস নট ট্রু। আসলে আমার মনে হয় ওয়ার্ল্ড তার বেস্ট টাইমটা অলরেডি কাটায় ফেলছে, আমার যেটা আমি পার্সোনালি বিলিভ করি আর কি। হ্যাঁ কারণ সামনের যত দিন আসবে তত হচ্ছে কেওস খারাপ বেশি হবে। বাড়বে আর কি। আচ্ছা, যাই, এটা আসলে আমার কাছে মনে হয় যে আমরা তো সবসময় বেটার এক্সপেক্ট করি যে হুম সামনে যত দিন যাবে ভালো হবে, হুম মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, এই সেই। একটা জিনিস চিন্তা করছো, আমি মানে এই দেশ, হ্যাঁ, নাম বল আবার ফ্ল্যাগ করতে পারে, যে পরিমাণ টাকা স্পেন্ড করে প্রতিরক্ষার কাজে, রাইট, যে পরিমাণ টাকা স্পেন্ড করে প্রতিরক্ষার কাজে, ওই তার যদি সিকি ভাগও এই যে এই ফায়ার রেজিস্ট্যান্স ম্যাটেরিয়াল এগুলো ডেভেলপমেন্টে যদি ব্যয় করতো, হ্যাঁ, তাহলে না, চিন্তা করো যে আমাদের এটা পাবলিক মানে হেলথের দ্যাটস এ ডেভেলপমেন্ট। গুড আর্গুমেন্ট, দ্যাট অবভিয়াসলি ইজ এ গুড আর্গুমেন্ট। ব্যাপারটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমেরিকা, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখি আমেরিকা ইজ নেভার কনসার্ন অ্যাবাউট, মানে এটার কান্ট্রি সম্পর্কে ওরা যতটা কনসার্ন, তার থেকে বেশি কনসার্ন হচ্ছে দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। হ্যাঁ, আমাদের এন্টায়ার ওয়ার্ল্ড ইকোনমি, ক্যাপিটালিজম, এটার পুরা টেক কেয়ার কে করে? আমেরিকা। হ্যাঁ, আমেরিকা এখন কন্ট্রোল করে ওদের, দাদাগিরি দে করে। হ্যাভ টু হ্যাঁ, কন্ট্রোল অল দ্য সিজ, অল দ্য ওশানস। হ্যাঁ, এবং তাদের নেভি কিন্তু তো প্রত্যেকটা দেশে যে ফ্রিডম অফ প্যাসেজ নাকি যেন, এগুলা হুম, ইনশিওর করার ক্যাপাবিলিটি তার থাকতে হবে, মানে নো ম্যাটার হোয়াট তাদের আহ, নিজের দেশে তারা দরকার হলে ওই যে হেলথ কেয়ার, ওদের হেলথ কেয়ার তো খুবই বাজে, স্টিল দে হ্যাভ টু ডু ইট, তাই না? দ্যাটস মানে আমি হোয়াট বিং বুঝি এ না সুপার আসলে। পাওয়ার মিনস, রাইট? হ্যাঁ, মানে তারপরও মানে ওরা কিন্তু সবকিছুই বলে যে না আমার আহ, এই আমেরিকাকে ডিফেন্ড করার জন্যই আমাকে এগুলো করতে হচ্ছে, সে কেন সবগুলো কিন্তু আমেরিকান ইন্টারেস্ট। এন্ড অফ দ্য ডে যে এই যে জিনিসগুলো এগুলো অনেক কিছু কিন্তু প্রিভেন্ট করা যাইতো যদি সিস্টেমেটিক ভাবে ওরা এই ফায়ার মানে আমেরিকার স্ট্যান্ডার্ডে যদি ওরা উন্নত করতে পারতো, দেন হচ্ছে ব্যাকআপ কোনো সিস্টেম যদি রাখতে পারতো, ওরা যদি এটা কিন্তু প্রিডিক্ট করতে রিপাবলিকানরা পারতো। কিন্তু ডিসকাস করতেছে, এবং তারা ইউক্রেন আচ্ছা, ইস্যু আনতেছে যে ইউক্রেনে এত হেল্প টেল্প করো এই সেই, হ্যাঁ, কিন্তু ক্যালিফোর্নিয়ার ক্ষেত্রে আর 100, এখানে ওরা এস্টিমেট করতেছে যে $120 বিলিয়ন ক্ষতি হয়েছে এই ফায়ার ইয়াতে, এত একশো কম? বিশ বিলিয়ন মানে এটা এস্টিমেট, আরো বেশি হবে তাই না? এস্টিমেট, গভর্নমেন্ট এস্টিমেট কম হয়। তো এই পরিমাণ এর $1 বিলিয়ন যদি অন্য কোনো দেশ কোনো ক্ষতি করতো তাহলে দেখতে যে কি করতেছে, আর নিজেদের যে ক্ষতি হয়ে গেল। 135 বিলিয়ন, হ্যাঁ, 135 বিলিয়ন, $135 বিলিয়ন একটা আনরিল। ক্ষতি হয়ে এটা খুবই সিরিয়াস একটা ব্যাপার, এবং এখানে কিন্তু প্রচুর, ওইখানে ক্যালিফোর্নিয়ার এখানে একটা জিনিস বলা উচিত। হ্যাঁ, বাংলাদেশে অনেকে দেখলাম খুব লাফাচ্ছে। হুম, ও ক্যালিফোর্নিয়ার এলে, এলে এমন একটা জায়গা যেখানে শিকাগো, নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক এবং শিকাগোর পরে এলে এমন একটা প্লেস যেখানে সর্বোচ্চ সংখ্যক মুসলিমরা বাস করে। মুসলিমরা তো থাকে, তারাও কিন্তু এটাতে মুসলিম হয়ে এফেক্টেড, গেছে। এবং যেসব সেলিব্রিটিদের বাড়িঘর পড়ছে তারাও, তাদের এটা মনে হয় সেকেন্ডারি হোম অর সামথিং, তাদের আরো হুম, বাড়িঘর কি অভাব আছে নাকি? কিন্তু এইসব না, যারা, এইসব মানুষ, তাদের এটা মনে হয় এটাই হচ্ছে তাদের সারা জীবনের সম্পদ, তাই না? এক্স্যাক্টলি। আমেরিকাতে মানুষজন সারা জীবন হচ্ছে মর্টগেজ এইগুলা টিগুলা করে একটা বাড়ি বানায়, তাই না? এবং সেটা পুড়ে যাওয়া মানে কত সিরিয়াস একটা ব্যাপার, তাদের ফিউচার, তাদের আরো।
দুই নম্বর কথা হচ্ছে যে সরকার বলতেছে যে ওদের টাকা দিবে, এই টাকা যে কবে আসবে, ব্যুরোক্রেটিক প্রসেসে এখানেও আটকায় যাবে। সো এই রিবিল্ড, হ্যাঁ এরা করবে, আই আমেরিকা। হাইলি ডাউট ইট, কারণ ফেডারেল মানে প্রথম কথা হচ্ছে তোমার এটা এমন না যে ইটস এ মিডল অফ নোওয়্যার। হ্যাঁ, এটা তোমার টেক্সাস না যেখানে হচ্ছে তুমি জাস্ট $1 মিলিয়ন দিলে তোমার হয়ে যাবে। এখানে এক একটা বাড়ির ভ্যালুয়েশন হচ্ছে 10 মিলিয়ন, 20 মিলিয়ন। এত এত টাকা কে দিবে? এত এরকম ম্যাচ করে কে টাকা দিতে পারবে? তাই না? না, বাইডেন কিন্তু বলছে যে মানে উইল কাভার এভরিথিং দ্যাট ইজ লস্ট ইন দিস ফায়ার, রাইট? মানে বাইডেন এটা বলছে, বাট এটা তো বলার কথা, পলিটিশিয়ান, সে বলতেই হবে, মানে অ্যাটলিস্ট এইটুকু তো আশা করাই যায় একজন হোয়াট ডু ইউ পলিটিশিয়ান। থিঙ্ক দে ওয়ান অফ মানে লিবারেল একটা স্টেটের জন্য রিপাবলিকান একটা প্রেসিডেন্সি কি পরিমাণ সাপোর্ট দিতে পারে? হোয়াট ডু ইউ থিঙ্ক? জানি না আসলে, মানে California is a liberal state, by the way. It's a fully হ্যাঁ, Democrat state. হ্যাঁ, ব্লু হ্যাঁ, স্টেট যেটাকে বলে আর কি। মানে ফেডারেল টাকা পাওয়া এত ইজি না। And আসলে বাড়ির ভ্যালুয়েশন হয়তো টেন টেন মিলিয়ন ডলার, কিন্তু একটা বাড়ি বানাইতে হয়তো এত টাকা লাগে না। সো হয়তো খুব বেশি হলে 300-200 কে দিতে পারে কিন্তু ওইখানে আমেরিকা। লেবারের ব্যাপার আছে তো, হ্যাঁ, লেবারটা বেশি হবে, তাই ওই না? যে ওখানে লেবার অনেক ফরেন থেকে আছে। আনতে হবে, H1B, না, এইচ এইচ ওয়ান টু বি বি লেবারের তো H1B না। হ্যাঁ, লেবারের, সরি, H2B, হ্যাঁ, H2B দিয়ে মেক্সিকো স্কিল্ড থেকে ওই ওয়ার্কার যারা হচ্ছে স্কিল্ড হ্যাঁ, ওয়ার্কার, রাইট নাকি? স্কিলড ওয়ার্কার নিয়ে আসবে। বাংলাদেশ থেকে নিয়ে আসলাম আমরা। তো বাংলাদেশ থেকে ভাইরা যারা শুনছেন, আপনারা যদি আমেরিকাতে এলেতে বাড়ি বানাতে আসতে চান, চলে আসতে পারেন। ফায়ার ফাইটার হিসেবে হ্যাঁ, জব। ফায়ার ফাইটার। হ্যাঁ, আমেরিকাতে কিন্তু সব জায়গায় ফায়ার ফাইটার নাই। এই যে আমাদের আশেপাশে যত ছোট ছোট টাউন আছে না, এই যে উইসকনসিন, ইলিনয় হুম বলো, হুম এই যেসব টাউনে এখন কিন্তু পাবলিক কোনো ফায়ার ফাইটার নাই। হুম হুম। মানে এখানকার লোকজনই ইয়া করে, ভলান্টিয়ার করে আর কি, ফায়ার ফাইটিং এর জন্য। সো ইটস মানে মানে ওদের একটা সিস্টেম আছে, বাট ইটস নট স্টিল ইফেক্টিভ। যে বাড়ি যদি পোড়া শুরু হয়, আর ম্যাক্সিমাম তো কাঠের বাড়ি, হুম হুম। যদি শ্বাস করে পোড়া শুরু হয়, দাহ্য পদার্থ এত বেশি যে দাউ দাউ করে পুড়ে যাবে। এটা কোনো মজার ব্যাপার। আমেরিকার হচ্ছে শীত প্রধান দেশে ওদের বাড়ি বানায় হচ্ছে কাঠ দিয়ে। দুই পাশে থাকে কাঠ, মাঝখানে থাকে হচ্ছে ফোম। ফোম হচ্ছে ওই যে কি বলে স্প্রে ওটাকে, ফোম করে, হ্যাঁ, ইনসুলেশনের জন্য। ইনসুলেশনের জন্য। ফোমকে যেন কি বলে, ওই যে স্প্রে স্টাইরোফোম, ফোম বলে। স্টাইরোফোম যেটা আর কি। হ্যাঁ, স্টাইরোফোম। স্টাইরোফোম, স্প্রে ফোম করে তো, হ্যাঁ, স্প্রে করে, হ্যাঁ। স্প্রে করে দেয় এক্স্যাক্টলি। সো হ্যাঁ, এটার কারণে যেটা হয় যে এগুলার মানে কম্বাস্টিবিলিটি অনেক বেশি, হ্যাঁ। অনেক বেশি এক্স্যাক্টলি। মানে একটা আগুন লাগলে দাউ দাউ করে পুড়ে যাবে পুরো বাড়ি, মানে তাও ভালো, আগুন। মানে তোমার ক্যালিফোর্নিয়ার যে ব্যাপারটা দেখলাম, যে তোমার মিডওয়েস্টে তো ওই যে মানে বৃষ্টি টিষ্টি হয়, বরফ টরফ থাকে, এই কারণে হচ্ছে এই জিনিসগুলা হয়তো বা কম হয়। আগুন টাগুন কম লাগে। বাট ক্যালিফোর্নিয়া তো তোমার একটু মানে একটু হট কান্ট্রি, রাইট? একটু হট হুম। ওয়েদার। সো এই কারণে হচ্ছে ওদের ইয়েটা বেশি আর কি, রিস্কটা বেশি। তো এখন তো মানে বাংলাদেশ থেকে সবসময় অনেকে অনেক প্রশ্ন করে, এই প্রসঙ্গ নিয়ে একটু বলে থাকি, কিভাবে ভাইয়া আমেরিকা আসা যায়, এই ব্যাপারে কি বলবা? আমেরিকায় কিভাবে সহজ সহজ উপায় আসা যায়, ব্যাক টু কিভাবে? দা কোশ্চেন। আইএলটিএস ছাড়া না, আইএলটিএস ছাড়া, হ্যাঁ। আইএলটিএস ছাড়া কেমনে আসবে? এই কোশ্চেনের আনসার কেমনে দিব? নাই কোনো ফায়ার অ্যান্সার ফাইটার, নাই। ফায়ার ফাইটার হিসেবে আসতে ফায়ার ফাইটার পারে। হিসাবে, অথবা না, জোকস অ্যাপার্ট, জোকস হ্যাঁ, অ্যাপার্ট আসলে আমার মনে হয় যে স্টুডেন্ট হিসেবে আসাটাই অনেক ইম্পর্ট্যান্ট। কারণ স্টুডেন্ট হিসেবে আসলে আপনি যেটা করতে পারবেন, একটা দেশের কালচার সম্পর্কে আপনি জানতে পারবেন, ওদেরকে রেসপেক্ট করতে শিখবেন, এবং আস্তে আস্তে আপনি তখন ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ওদের রুলস অ্যান্ড রেগুলেশনস বুঝতে পারবেন, ব্যাংকিং সিস্টেম বুঝতে পারবেন, গাড়ি কিনা, তারপর হচ্ছে বাড়ি ঘর কিনা। হ্যাঁ, এগুলাতে আপনাকে ইউনিভার্সিটি প্রচুর হেল্প করবে। ইউনিভার্সিটি হচ্ছে আপনার গার্ডিয়ানের মতো থাকবে। ইউনিভার্সিটির নিজস্ব লয়ারও থাকে, রাইট? তাই না? যে কোনো থাকে, হ্যাঁ, বাড়ি ভাড়া নিয়ে ঝামেলা লয়ার, টামেলা হইলে, হ্যাঁ, যে লয়ারও থাকে আর কি। হ্যাঁ, তো এই তো। বাট আসলে স্টুডেন্ট হিসেবে আসা, এবং আমাদের কিন্তু আসলে হায়ার স্টাডি নিয়ে একটা পডকাস্ট করা উচিত, যে কিভাবে ফান্ডিং পাওয়া যায়, ভিসা এবং সবকিছু নিয়ে একটা আমাদের পডকাস্ট করা উচিত। কিন্তু আমরা নেক্সট পডকাস্টটা কিন্তু এটা নিয়ে করতে পারি। হ্যাঁ, অফকোর্স। হায়ার স্টাডি এটা অনেকের ইন্টারেস্ট থাকে, অ্যান্ড এটা প্রিপারেশন কবে থেকে নেওয়া শুরু করা উচিত আসলে। কোন ইনটেকে And অ্যাপ্লাই করা উচিত, এগুলা অনেক কিছু ব্যাপার থাকে। হ্যাঁ, সো আমার আমার চ্যানেলের জার্নিটা এভাবেই হয়েছিল। আমি যখন ফার্স্ট F1 ভিসাটা পাই,
হুম তারপর থেকে আমি হচ্ছে নিজে ছোট ছোট ভিডিও বানাইতাম আর কি। অত বেশি রিচ হয় নাই, কারণ হুম মানে এখন তো অনেকে অনেক ভিডিও বানায়। হুম। সো তখনকার সময়ের জন্য ভালো এই জিনিস পাবলিক খায় না খুব বেশি, তারা জাস্ট। হ্যাঁ, আর এখন অনেকে ভালো ভালো ভিডিও বানায়। আমি হুম বলতেছি না যে ফোন নিয়ে অনেকে অনেক ভিডিও দেয়। বাট আরেকটা জিনিস, আমার যেটা সমস্যা, যেটা সবাই সবকিছু বলে না আর কি। হুম যে আমার কাছে যেটা মনে হয়, আমি পার্সোনালি যেটা মনে করি, সবাই স্বপ্ন বেচে আর কি। হুম। যে সবাই বলে না সবই ভালো, মানে সব ভালো না কিন্তু আসলে। আপনি রিয়েলিটিটা আমেরিকা আসলে শো আসবেন, করে না। রাইট, আপনি আমেরিকা আসবেন, কিছু একটা ছেড়ে আসতে হবে আপনাকে। হুম হুম। অ্যান্ড ট্রুথ হচ্ছে যে আপনি কি সেই জিনিসটা ছেড়ে আসার জন্য প্রস্তুত কিনা। একটা কিছু আপনি স্যাক্রিফাইস করে আপনি এই দেশে আসতেছেন। অ্যান্ড আপনি Exactly. যদি একটা সার্টেন লাইফস্টাইল প্রেফার করেন, ধরেন আপনি রিলিজিয়াস লাইফস্টাইল প্রেফার করেন, সম্ভব না এখানে। আপনি ধরেন মুসলিম ধর্মাবলম্বী ধরে নিলাম, এবং আপনি অনেক রিলিজিয়াস এখানে মসজিদে নামাজি মানে মসজিদ আছে, but নামাজ হবে না 5 ওয়াক্ত, তো লোক নাই। রাইট, আপনি এখানে এসে যদি চিন্তা করেন যে ওইভাবে পারফর্ম করবেন, এটা হবে না। এটা অন্য একটা দেশ। হ্যাঁ, বা আরো আজান আরো শুনতে ব্যাপার। পাবে না। হ্যাঁ, এইসব কিছু নাই, হালাল খাওয়া নিয়ে একটা যন্ত্রণা আছে। সো ইটস মানে মানে কিছু এটা তো পাইতে একটা হইলে কিছু ছাড়তে হয়, এরকম কিছু ব্যাপার কিছু আছে। থাকতে হয়। হ্যাঁ, ফ্যামিলি থেকে দূরে থাকা, ফ্রেন্ডস থেকে দূরে থাকা, হ্যাঁ, মানে আড্ডাবাজি এইসব থেকে দূরে থাকা। হ্যাঁ, অনেকে আছে অনেক সোশ্যাল, তারা এখানে এসে খুবই ডিপ্রেসড হয়ে যায়। এই জিনিসগুলো অনেকে বলে না আর কি, যে এই যে এই ডিপ্রেশনগুলো কিন্তু রিয়েল। এবং আবার আমাদের বন্ধু কিছু কিছু বান্ধবীরা সমস্যা আছে যে এখন রিসেন্টলি তোমার একটা ট্রেন্ড চালু হয়েছে, তোমার কিছু পডকাস্ট আছে তারা আবার আমেরিকাকে খুব বাজে ভাবে হচ্ছে ইয়ে করতেছে আর কি, মানে পোর্ট্রে করতেছে। আম, তোমার ওইসব পডকাস্টের নাম না বলি, বাট মেইনলি ওরা যেটা বোঝাতে চাচ্ছে আমেরিকা খুবই খারাপ, খুবই খারাপ, ওখানে ক্রেডিট কার্ড দেয়, এটা সেটা, মানে খুবই মানে বেসিক্যালি ব্যাপার হচ্ছে আমি আমেরিকার অনেক খারাপ দিক, তেমন মানে কয়েকটা নেগেটিভ যেগুলো, মানে মেন্টালি যেগুলো নেগেটিভ দিক, সেই জিনিসগুলো তুমি যেহেতু পয়েন্ট আউট করলা। কিন্তু তোমার ধরো এই বাংলাদেশে মানুষজন যে নেগেটিভ, আমেরিকার যে নেগেটিভ দিক দেখাচ্ছে, সেটা আবার আমার মনে হয় না যে অ্যাকচুয়াল নেগেটিভ দিক। ও বলতেছে যে ক্রেডিট কার্ড খুবই খারাপ, ক্রেডিট কার্ড মানুষকে কি করে। ভাই একটা স্টুডেন্ট নেবেন না ক্রেডিট যখন কার্ড। যখন ক্রেডিট কার্ড সে নেয়, একটা এমএক্স কার্ড নেয়, তাকে যখন $10,000 হচ্ছে অ্যালাউন্স দেওয়া হয়, তার মানে হচ্ছে এটার মানে কি, সে দেশে যাইতে পারবে, যে দেশে যায় ফ্যামিলি নিয়ে দেশে যাওয়ার যে টিকিট কিনতে পারে। তারপর সেই যে পেমেন্টটা সে হচ্ছে ইনস্টলমেন্টে কয়েক মাসের মধ্যে সে দেশ থেকে এসে সে আবার ব্যাক করে দিতে পারে। এটা একটা কিন্তু হ্যাঁ, অ্যাডভান্টেজ। অনেক জায়গায় 0% ইয়া থাকে, এপিআর থাকে, পাস 12 মান্থস। এক্স্যাক্টলি, মানে মানে স্টুডেন্ট হিসেবে আসলে আমার মনে হয় এটা আসলে অবভিয়াসলি 100% যে মানে আমি পজিটিভ ব্যাপারটা এরকম ভাবে বলবো না, বাট স্টুডেন্ট হিসেবে আমাদের অনেক লিমিটেশন থাকে, তো তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল। বাট ওই যে পডকাস্টের কথা বলতেছিলাম, এরা আবার হচ্ছে রাজনৈতিক নেতাদের নিয়ে খুবই লাফায়, এটা করে সেটা করে। কিন্তু আবার হচ্ছে অ্যাকচুয়াল আমেরিকার যে আম, যারা এখানে আছে, যারা এখানে রাইট নাও এক্সপিরিয়েন্স করতেছে, তারা কিন্তু বুঝতে পারে যে কোন কোন আসলে নেগেটিভ সাইডগুলো। বাংলাদেশ থেকে বসে বসে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আমেরিকার নেগেটিভ সাইডগুলো কিরকম, তাই না? এবং হ্যাঁ, অনেকে হয়তো বা কমেন্ট করতে পারে, ভাই আমার বন্ধু টন্ধু লাগবে না, আমি আমেরিকা আসতে চাই, বা এটা সেটা। অফকোর্স। হ্যাঁ, ভিজুয়ালাইজ করা জিনিসটা একটু হ্যাঁ, ডিফিকাল্ট। হ্যাঁ, মানে আমি মজার কথা এরকম হয়, তুমিও তোমার মনে হয় এরকম বন্ধুদের সাথে, যখন আমি মানে বলি যে তুমি যেখানে বাসা ঠিক করতেছো সেখানে কিন্তু কোনো বাস যায় না, তোমার হয়তো 25 মিনিট হাঁটতে হবে। হ্যাঁ, বিশ্বাস করবে পঁচিশ না তো। মিনিট হাঁটার কথা। হ্যাঁ, তখন বলে 25 মিনিট, বাংলাদেশ তো এরকম অনেক হাঁটি, সমস্যা নেই। হ্যাঁ, তো এইখানে এসে 25 মিনিট হাঁটতে গিয়ে ঠান্ডার মধ্যে, তখন বলে যে না, আসলে কথাটা শোনা ঠান্ডার উচিত ছিল। ডেফিনেশন তো বুঝে না, ফ্রিজিং টেম্পারেচার ও কি, হ্যাঁ, ডেফিনেশন তার একটা। ডেফিনেশন রাইট সকালবেলা নাও উঠে আমার বাসার বাইরে এখন টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই মাইনাস সেম। ফাইভ ইজ আছে, মানে এই উইকে -5 আসলে খুবই, মানে আমার কাছে এত বেশি টেম্পারেচার লাগে। নর্মালি নর্মাল আর কি -10 থাকে। এগুলা। হ্যাঁ, আমাদের জন্য 29 ফারেনহাইট, সো ওটাও ধরো -3 বলতে পারি। সো ইটস ইটস হট, এক্স্যাক্টলি, ইটস মানে হট। আমি আসলে এখনো আমাদের জন্য সেলসিয়াসে এগুলা মানে থাকি আর কি, সেলসিয়াসে চিন্তা আমি করি। আবার ফারেনহাইটে কনভার্ট করে ফেলছি, কারণ ওই যে আমেরিকানদের সাথে কথা বলতে হয় তো। সো হ্যাঁ হ্যাঁ। এটা আবার আবার আমাকে আবার টেম্পারেচারটা অনেক ইউজ করতে হয় আমার জবের জন্য আর কি। আচ্ছা সো আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা ইম্পর্টেন্ট আর কি আমার জন্য। কিন্তু মানে এইখানে আসলে চ্যালেঞ্জ আছে, বহুত চ্যালেঞ্জ। আমি বাট চ্যালেঞ্জ থাকলেও এখানে আসলে অপরচুনিটি আছে, যে অপরচুনিটি অপরচুনিটি আপনি ইনিশিয়ালি একটা মানুষ হচ্ছে ক্যারিয়ার গোছানোর জন্য, মানে ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে টেকনিক্যাল কাজ শেখার জন্য আমেরিকার কোনো মানে বিকল্প নাই আমার কাছে বিকল্প মনে হয়। নাই অ্যাটলিস্ট সবচেয়ে বড় কথা হচ্ছে আমেরিকার পিএইচডি ডিগ্রি বা আমেরিকার হচ্ছে হায়ার স্টাডিজ,
এইটাতে ওরা যে পরিমাণ হচ্ছে ওদের ফোকাস থাকে, যে পরিমাণ হচ্ছে ওদের স্ট্রাকচারটা যে সুন্দর, আমার মনে হয় যে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের পিএইচডি হয়তোটা এতটা তোমার ইয়ে না, এফোর্ট দেওয়া লাগে না এতটা। আমেরিকায় আমি মানে বলবো যে খালি আমেরিকায় না, আমেরিকা হতে পারে, কানাডা হতে পারে, অর জার্মানি হতে পারে। আমি জার্মানিকেও ভালো স্ট্যান্ডার্ডে দেখি। সুইজারল্যান্ড হতে পারে, ইটিএ জুরিক যেটা আছে, এগুলো তো ভালো ভালো স্কুল। যে আপনি যেখানে যান মানে না না, আমি বর্তমানে এখন আমি হচ্ছে তোমার ধরো অস্ট্রেলিয়া, সব দেশে মানে তোমার সব দেশে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে মানে ওয়েস্টার্ন ধরো কান্ট্রি। স্টুডেন্ট ওইখানে ডেফিনেটলি ভালো স্টুডেন্ট আছে, ভালো রিসার্চার আছে, বাট তোমার একটা পিএইচডি ডিগ্রির জন্য একটা স্ট্রাকচার লাগে। যেমন আমেরিকাতে যেরকম ফার্স্টে কোর্স ওয়ার্ক, তারপরে হচ্ছে তোমার কোয়াল এক্সাম দেওয়া লাগে, তারপরে আলটিমেটলি তোমার একটা সার্টেন নাম্বার অফ পেপার পাবলিকেশনস এর পরে তুমি পিএইচডি পাও, এটা নর্মাল। আমি দেখছি যে তুমি যেসব কান্ট্রির কথা বলছো ওইসব কান্ট্রিতে জিনিসটা এত বড় না, যেরকম ইউকে, রাইট? ওরা they are one of the major player when it comes to higher studies. Royal Science Academy এসি, they are very good. But ওদের পিএইচডি ডিগ্রি মনে হয় 3 বছরের। হ্যাঁ, ওরা হচ্ছে ডিফারেন্ট জিনিসকে প্রেফার করে। ওরা পিএইচডি স্টুডেন্টদেরকে আবার এমপ্লয়ি হিসেবে কাউন্ট করে। এক্স্যাক্টলি। পিএইচডি স্টুডেন্টদের আবার ওদের কোর্স ওয়ার্ক করা লাগে না। বাট হ্যাঁ, ওদের যেমন আমেরিকাতে যেমন আবার তুমি কিন্তু আবার ইউকেতে বিএসসি করে ঢুকতে পারবে না। ইউকেতে আবার তোমার এমফিল করে তারপর পিএইচডিতে যেতে হবে। ওদের ওই এমফিল আবার 1 বছরের, ওদের বিএসসি হচ্ছে তোমার 3 বছরের, ইঞ্জিনিয়ারিং তিন ডিগ্রি বিএসসি বছরের হচ্ছে হ্যাঁ, 3 বছরের, আর এমফিল তিন নাকি বছরের মাস্টার হচ্ছে 1 বছরের, তারপরে তোমার 3 বছর হচ্ছে হুম, পিএইচডি। মানে এই হ্যাঁ। ডিগ্রির আবার মানে ইউএসএ তে আবার এই ডিগ্রি আনলে আবার ঝামেলা আছে। ইউএসএ তো আবার 4 বছর ছাড়া। আবার ইউএসএ তো কাহিনী আছে, এরা তো বিজনেস করে। আমার কাছে যেটা মনে হয় যে এরা 4 বছরের ডিগ্রি খুলছে বিজনেস করার জন্য। হ্যাঁ, আমার আমার অনেস্টলি মনে হয় না যে 4 বছর পড়ার কোনো দরকার আছে। রাইট? যে যে না আসলে চাকরি ওরা করি তো এটা সামারে দুই পড়ে না, ছয় ওরা তো মাস পরে সামারে দেখি। পড়ে না। না, ওরা তো সামারে হ্যাঁ, ক্লাস করে না। আমরা না ইউ হ্যাভ টু পড়লেও গেট। তোমার 4 বছর পড়ার তো কোনো মানে হয় না যা পড়ায়। ঠিক আছে, এবং ওরা কিন্তু 120 ক্রেডিট পড়ায়। আমরা বাংলাদেশে 160 ক্রেডিট পড়ে আসছি। তো তোমার মালয়েশিয়া কিরকম ছিল জানি না, বাট আমি বাংলাদেশে 160 ক্রেডিট আমরা পড়ে আসছি হুদাই, মানে এত কিছু পড়ার দরকার নেই লাইফে। ঠিক না, আছে। ইঞ্জিনিয়ারিং এ বেশিরভাগ দেশে হচ্ছে তোমার ধরো মানে ক্রেডিট বেশি থাকে অনেস্টলি। হ্যাঁ, মালয়েশিয়াতে বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমেরিকার হচ্ছে কম ক্রেডিট ছিল, 120 ক্রেডিট ছিল, কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমার বেশিই ছিল। ইঞ্জিনিয়ারিং 4 বছরের, 4 বছরের কমে দিত না, আর সফটওয়্যার 4 বছর। ইঞ্জিনিয়ারিং 3 বছর। হ্যাঁ, মোটামুটি অনেক জায়গায় আমেরিকান কারিকুলামটা অ্যাডপ্ট করছে তো। সো আরে এক বাট বছর তো ইউরোপে লাগে, 1 বছর তো লাগে হচ্ছে তোমার ওই ফার্স্ট বেসিক 101 কোর্স গুলা পড়তে, তাই না? 101 কোর্সগুলো করাতে, মানে এদের আমেরিকায় আবার 101 কোর্সগুলো আবার খুবই সহজ। এগুলো আবার আমরা ইন্টারে পড়ে আসছি, এরকম একটা ব্যাপার। অনেক কিছু আছে এবং হিসাব আছে এখানে। এত কিছু হিসাব যদি বলতে চাই তো তো পডকাস্টের সময় শেষ হয়ে যাবে। বাট হুম আমি হুম। যেটা আমরা বলতে অলরেডি চাচ্ছি যে আসলে অনেক হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। 1 ঘন্টা পার পার হয়ে গেছে। হুম হুম। তো যাই হোক, এখানে অনেক মানে কি বলবো যে আমাদের আসলে অনেক দিনের অভিজ্ঞতা, এখানে অনেক কিছু শেয়ার করতে চাই, হুম কিন্তু হুম। সবসময় সময় অনেক সময় হয় না আর কি। না, তো আমরা কোন আসলে কথা থেকে একদিন কোন হায়ার কথায় স্টাডি আসলাম? নিয়ে একদিন একটা আরেকটা পডকাস্ট করবো, নেক্সট পডকাস্টটা হায়ার স্টাডিজ নিয়ে হবে। হ্যাঁ, নেক্সট পডকাস্টটা হায়ার স্টাডি করা যায়। তো ওই যেটা বলতেছিলাম যে আমেরিকা আসলে সুযোগ সুবিধা অনেক আছে, যে নিজের যে আমার পার্সোনালি আমি একটা কথা দিয়ে শেষ করবো যে আমি এখানে যদি মাস্টার্স পিএইচডি না করতে আসতাম তাহলে আমি নিজেকেই চিনতাম না আসলে। বাংলাদেশে হুম হুম। একরকম পড়াশোনা করছি, একটা রেজাল্ট করে বের হয়ে গেছি। হয়তো বাংলাদেশে আমি একটা জবও করতাম, মিডিওকর হোক যেটা হোক, একটা জব করতাম, আমি হয়তো অন্য লাইনে চলে যেতাম, হয়তো ব্যাংকার হয়ে হুম হুম। যেতাম বা অন্য কিছু। আমার ফ্রেন্ডদের যেটা এমবিএ দেখি, করে, এমবিএ করে ব্যাংকার হয়ে যেতাম, আইবিএ হ্যাঁ, তে কিছু এমবিএ একটা করে। হয়ে যেতাম। হ্যাঁ, অ্যান্ড দেন অন্য লাইনে হয়তো চলে যেতাম বা হুম ক্লারিক্যাল জব করতাম। হ্যাঁ, আমার যেমন নেভিতে জব হয়েছিল, হয়তো আমি নেভিতে থাকতাম। হুম। হুম। কথার কথা। হ্যাঁ, কিন্তু এখানে আসার পর আমি নিজের আরেকটা সাইড চিনতে পারলাম, যে সাইডটা আমি বেশি লাইক করি। বাট আমার তখন একটা কনফিডেন্স ছিল না বাংলাদেশে থাকতে। বাংলাদেশের প্রফেসররা বলতো তুমি এগুলো পারবা না, এই সেই। হ্যাঁ, এখানে এসে এখানে এর কথা প্রফেসররা বাদ আমি দাও, বাংলাদেশে ল্যাব আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে। না, সে তো নাই, সে তো মানে তুমি খুব ধরো মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বা এমএল, এটা তো আসলে বাংলাদেশে মানে কম্পিউটার থাকলেই করা যায়, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল সাইডে বা মানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সাইডে ইউএসএ তে যেরকম ল্যাবের যে তোমার এক একটা ল্যাবে যে ইকুইপমেন্ট থাকে, হ্যাঁ, এক একটা নর্মাল ল্যাবে কোটি কোটি টাকার ইনস্ট্রুমেন্ট থাকে, তাই না? তোমার একটা অসিলোস্কোপ, তারপরে হচ্ছে তোমার একটা অ্যানালাইজার যে থাকে বিভিন্ন, হ্যাঁ, কি সাইটের বা তোমার ভালো ভালো কোম্পানির। আম, তো ওই জিনিসগুলার যে দাম, হ্যাঁ, সেই জিনিসগুলা বাংলাদেশে মানে এটা অনেস্টলি
বাংলাদেশের জন্য ডিফিকাল্ট। তো সেই জিনিসটা হুম। তুমি, এই জন্য আমি বলছি যে শেখার জন্য, কাজ শেখার জন্য এখানে আসাটা কিন্তু তোমাকে সেই কনফিডেন্সটা দিবে, সেই সুযোগটা দিবে, সেই প্ল্যাটফর্মটা দিবে। সুযোগটা বাট দিবে। সেটেল ডাউন ইজ তো এ আপনি ডিফারেন্ট ইস্যু। হ্যাঁ, আপনি সেটেল করলেন না সেটা অন্য হিসাব। শেখার জন্য আমি বলবো যে আসুক, আসাটা উচিত। বাংলাদেশের মানুষের এখানে আরো প্রেজেন্সটা বাড়ানো উচিত। দেন হচ্ছে এখানে সেটেল হলেন কি হলেন না সেটা অন্য, বাট শিক্ষিত হইলে সেই শিক্ষা তো আর আপনার থেকে কেউ নিতে পারবে না। সো দ্যাটস আমাদের দরকার আসলে আমাদের ডেমোগ্রাফিকের মানে, যেমন আমি একটা জিনিস দেখো যে জাপান বা কোরিয়া থেকে যারা আসে আমেরিকাতে, এরা কিন্তু আবার ম্যাক্সিমাম থাকে না, অনেকে চলে যায়। চলে কারণ দে যায়, হ্যাভ এ প্লেস টু গো, দে রাইট? হ্যাভ এ গ্রেট। তাইওয়ান। সো আমরাও বাংলাদেশে এরকম একটা দিন আসবে যে বাংলাদেশে এখানে আসবে, পড়াশোনা করবে, অ্যান্ড দেন তারা চলে যাবে, রাইট? বাংলাদেশকে গ্রো করবে, সিঙ্গাপুর যেমন, হ্যাঁ, হুম হুম। এই দেশগুলোর মতো হবে। এই দেশগুলোকে তারা গ্রো করবে। এবং আমি এটাও দেখছি যে থাইল্যান্ড থেকে থাইল্যান্ড সরকার গভর্নমেন্ট স্কলারশিপ দিয়ে আমেরিকাতে পাঠাইছে পিএইচডি করার জন্য। তো আমি এটা বলবো যে বাংলাদেশ সরকার এত এত টাকা ফালতু টাকা নষ্ট করে, সো আমি বলবো যে পাঠাইতো ট্যালেন্টেড ছেলে যে পেলেদেরকে যে শেখ হাসিনা স্কলারশিপ, ওই বঙ্গবন্ধু এগুলো তো হ্যাঁ স্কলারশিপ, আসতে ফালতু, দুইটা পোলাপেন যেগুলো পাঠাইতো। হচ্ছে হ্যাঁ, যারা হচ্ছে তেলবাজ, তাদেরকে আমি কি বলবো, ওগুলোর আসলে কিছু বলার নাই। কিন্তু আহ, মানে জেনুইন যারা স্টুডেন্ট, যারা ভালো, যারা মনে করো আন্ডারগ্রেড লেভেলে এমআইটিতে অ্যাডমিশন পাওয়ার মতো যার ক্ষমতা আছে, সে যদি এমআইটিতে অ্যাডমিশন পায়, সে টাকার জন্য আসতে পারতেছে না। বাংলাদেশ সরকার যদি তাকে 1-2 কোটি টাকা দিয়ে বলে যা তুই এমআইটিতে পড়, দেন তুই দেশে গিয়ে 5 বছর সার্ভিস দিলি, চলে আসলি। আচ্ছা, তুমি হ্যাঁ, এটা জানো যে এমআইটি বা হার্ভার্ড এগুলো হচ্ছে তোমার আন্ডারগ্রেডে কিন্তু নিড বেসড স্কলারশিপ। মানে তুমি আচ্ছা এটা চান্স জানি না। পাও, তুমি চান্স পাওয়ার পরে, লেটস সে তুমি চান্স পাইছো, এখন তোমার, তুমি যদি ফাইন্যান্সিয়ালি তুমি যদি কেপাবল না হও, দে উইল প্রোভাইড ইউর টিউশন। হুম। ও, এটা জানি না আসলে। এটা বাট এটা আমার মনে হয় এটা ফান্ডেড না, বেনিফিট এটা আছে, রাইট? শুধুমাত্র পিএইচডি আর হচ্ছে মানে পিএইচডি তো মোটামুটি সবই ফান্ডেড থাকে। আর পিএইচডি তে ফান্ডেড থাকে। চান্স পাওয়াটা তো ভালোই ডিফিকাল্ট হবে ওইসব জায়গায়, রিসার্চ হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড খুবই ভালো না থাকলে। বাট আন্ডারগ্র্যাডে আর কি, আন্ডারগ্র্যাডে হচ্ছে ওটা নিড বেসড স্কলারশিপ। আর একটা জিনিস কিন্তু করা, মানে ধরো এমআইটি টেমআইটিতে কিন্তু তুমি হয়তো, হ্যাঁ, এই চায়না বা অন্যান্য দেশ থেকে অনেক কিন্তু টাকা দিয়ে পিএইচডি করতে আসে, আই মিন গভর্নমেন্ট থেকে ফান্ড পাঠায়, দেন তারা কিন্তু ওইখানে টাকা নিয়েই পড়তে আসে। দে আর স্টিল, মানে আসে না যে অ্যাডমিশন পাওয়া আর ফান্ড পাওয়া টু ডিফারেন্ট থিং। টু তুমি টু অ্যাডমিশন পাইতে পারো ইজিলি, বাট ফান্ডটা আসবে না। তো তুমি যদি এই ফান্ডের ব্যবস্থা কোনোভাবে করতে পারতা, সরকার যদি বলতো যে না আমার দেশের এই সমস্যা আছে, তুই এমআইটিতে গিয়ে সেই রিসার্চটা করে আয়, রাইট? মানে এইটার, বাংলাদেশের এই পয়েন্টে বাংলাদেশের ধরো বাংলাদেশে কতটুকু ফিজিবল এটা মানে আমার ডাউট আছে। যদি ধরো আমাদের, আমরা তো ধরতে গেলে সুইস ব্যাংকের বেশিরভাগ টাকা তো বাংলাদেশ থেকেই যায়, তাই না? এখন কথা হচ্ছে ওইটা চিন্তা করলে তো হবে না। কিন্তু তুমি যদি চিন্তা করো, যখন মালয়েশিয়াতে আমার যেসব টিচার বেশিরভাগ টিচার তারা স্ট্যানফোর্ড থেকে, এমআইটি থেকে, বা তোমার ইউকের খুব ভালো ইউনিভার্সিটি থেকে তারা পড়াশোনা করে আসছে। তো আমি অলওয়েজ কিউরিয়াস ছিলাম যে তারা তারা এত ক্যাপাবিলিটি নিয়ে আবার মালয়েশিয়াতে ব্যাক করতো কেন। তো দেন আই ফাউন্ড আউট যে ওরা আসলে সব মালয়েশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে পড়ছে, এবং স্কলারশিপের একটাই রুল ছিল যে তোমার পড়াশোনা শেষ হলে তোমার মালয়েশিয়াকে এসে সার্ভ করতে ফেরত হবে। আসতে হবে। আহ, And একটা কান্ট্রি মানে উপরের দিকে যায়, এর কিছু না কিছু তো ইয়ে আছে, তাই না? সো মানে আমার মনে হয় যে আসলে এই বাংলাদেশ সরকারের উচিত ছিল আসলে, ধরো এই যে বললা যে ইকুইপমেন্টের শর্টেজ আছে, এত সহজে তো ইকুইপমেন্ট কেনাও সম্ভব না, অ্যান্ড দেন এইসব ল্যাব এস্টাবলিশ করা সম্ভব না, বাট যেটা সম্ভব এই ল্যাবে স্টুডেন্ট পাঠানো সম্ভব। তো বাংলাদেশের যত রিসার্চ প্রবলেম আছে সেই প্রবলেম নিয়ে যদি তারা একটা ফেলোশিপ লেখে যে এইটা একটা প্রবলেম, এটা আমরা সলভ করব, রাইট? সেই ফেলোশিপ নিয়ে যদি ইউএস এর কোনো একটা প্রফেসরকে অ্যাপ্রোচ করে, তো ইউএস এর প্রফেসর উইল হ্যাপিলি অ্যাকসেপ্ট দ্যাট পারসন, যে হ্যাঁ তুমি টাকা নিয়ে আসবা, আমার কোনো সমস্যা নেই, তুমি তোমার টাকা দিয়ে এসে রিসার্চ করো, আমার আন্ডারে তুমি রিসার্চ করলা, কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ তুমি হচ্ছে একাডেমিক ইন্টিগ্রিটি ফলো মানে ইয়ে করো, অ্যান্ড দেন হচ্ছে এখানকার মানে ভালোভাবে পারফর্ম করো একাডেমিক্যালি, ওইটার সাথে তো কোনো কম্প্রোমাইজ নেই। এরকম মাইন্ডসেটে আসতে হলে বাংলাদেশকে আরো 50 বছর মানে হ্যাঁ, তা অতিবাহিত হতে করতে হবে। হবে আর কি। বাট কারণ কিন্তু আমাদের অনেক প্রবলেম আছে এখনো রাইট নাও। আসলে ফাইন্যান্সিয়াল ইস্যু থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের অনেক কম্পিটিশন, অনেক প্রবলেম আছে। সো আর সবচেয়ে বড় কথা হচ্ছে লিডারশিপে যারা আছে তাদেরকে একটু ডাইনামিক হইতে হবে। হ্যাঁ, তোমার যে ব্যাপারটা, এটা ধরো লিডারশিপ থেকে কেউ যদি পুশ করতে, তাহলে আজকে থেকে শুরু করা যেত, তাই না? হ্যাঁ, বাট যেটা হয় যে বর্তমানে যেটা বললা, ওই যে হাসিনা স্কলারশিপ যেটা ছিল,
বঙ্গবন্ধু আমি জানি স্কলারশিপ। না এখন এগুলার কি অবস্থা, বাট একটা সময় হ্যাঁ, ফেসবুকে দেখতাম ভাইরা, তারা ঢাকা ইউনিভার্সিটির টপার, বুয়েটের টপার, তারা এই বঙ্গবন্ধু শেখ হাসিনা স্কলারশিপ দিয়ে তারা হচ্ছে অক্সফোর্ডে পড়তে যাচ্ছে, এই সেই। অক্সফোর্ড কিন্তু অক্সফোর্ডের ডিলটা কিন্তু সেম। অক্সফোর্ড কিন্তু কোনো ফান্ডিং দেয় না। সো অক্সফোর্ডে পড়তে হলে তোমার গাটে তোমার ইয়ার থেকে টাকা নিয়ে আসতে হবে। সো ওইটা ওরা হ্যাঁ, ওইটাই তোমার করে। এই 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 পয়েন্টে তোমাকে জাস্ট একটা ওপিনিয়ন জানতে চাই। বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষজন এখন রিসেন্টলি দেখি এমআইটি হার্ভার্ডে হচ্ছে সেলফ ফান্ডে পড়তে আসে, হাউ টু মাস্টার্স আর কি। মানে এটাকে তুমি কিভাবে দেখো? না সেলফ, এখন যদি সেলফ ফান্ডে পড়তে আসে, সে যদি অ্যাফোর্ড করতে পারে, গুড। মানে মানে ব্র্যান্ড আহ, ভ্যালুটাকে কেমনে দেখো তুমি? কি ভ্যালুটাকে? ব্র্যান্ড ব্র্যান্ড, ভ্যালু। হ্যাঁ। না, এমআইটির তো ব্র্যান্ড ভ্যালু আছেই। সো হুম। আমি বলবো যে ইটস গুড। এমআইটি থেকে কিন্তু অনেকেই হচ্ছে তোমার এখন এমবিএ করতেছে বাই দ্য ওয়ে। ও এমআইটি থেকে এমআইটিতে এমবিএ আছে। হচ্ছে আমি স্লোন, যেটা আমি স্লোন। রিসেন্টলি শুনছি, বাট এমআইটিতে। এমআইটির স্লোন স্কুল নাকি ভালো। সো হ্যাঁ, আমি আসলে আমি এমবিএ এর ওই জনরাটাকে খুব একটা ফলো করি না। মানে আমার টু বি অনেস্ট আই ডোন্ট হ্যাভ লট অফ, মানে আমি ইলান জানি না। ইলান মাস্কের ফিলোসফিতে বিশ্বাস ইলন করো? মাস্কের ফিলোসফি, রাইট, এক্স্যাক্টলি। ইলান আই মাস্ক তো ডোন্ট নো। বলে যে এমবিএ ইজ এ স্ক্যাম। তারপরে হচ্ছে যেরকম ওই যে খালিদ ফারহান ফেমাস হয়েছিল না, বিবিএ ইজ এ স্ক্যাম বইলা, ও তো কয়দিন আগে আরেকটা পডকাস্ট করলো এটা নিয়ে, ববি হাজাজের সাথে। ববি হাজারের ওটা সাথে। আমার হ্যাঁ, কাছে ক্লিক বেট মনে হয়েছে, বিবিএ ইজ দেখবেন এ না। স্ক্যাম দিয়ে। বাট ওই জাস্ট মানে মেন ইয়াতেরও একটা কথা করছে। ববি হাজার ওখানে অনেক কথাবার্তা বলছে, আমি আজকে শুনছি। জঙ্কর মাহবুবের কিন্তু একটা ইয়ে আছে, রিসেন্টলি একটা পডকাস্ট হয়েছে, ওটা দেই। ওখানেও ওরা এটা নিয়ে কথা বলছে, বিবিএ নিয়ে। বাট টু বি অনেস্ট আই ডোন্ট নো হোয়াট দে ডু। আমাদের মানে আমাদের কোম্পানিতেও কিছু আছে যারা আসলে এইসব ব্যাকগ্রাউন্ডের। আই ডোন্ট নো হোয়াট দে ডু। মানে ইটস ভেরি হার্ড টু মানে কম্প্রিহেন্ড। মানে কিছু না কিছু করে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস টু মাচ। মানে যেটা, মানে আমি কিছুদিন আগে একটা বই পড়তেছিলাম যে বোয়িং এর ইয়া নিয়ে আর কি, যে ফ্লাইং ব্লাইন্ড একটা হুম, বই, হুম, বোয়িং এর ফল নিয়ে হুম, কথা হুম। বলতেছিল। তো সেখানে ওরা এই আর্গুমেন্টটাই দিছে যে যতদিন বোয়িং ইঞ্জিনিয়ারদের হাতে ছিল ততদিন বোয়িং ওয়াজ টেকনোলজিক্যালি ফাইন অ্যান্ড ইট ওয়াজ ডুইং রিয়েলি গ্রেট। রিয়েলি অ্যাজ গ্রেট সুন অ্যাজ অ্যাজ ইন লাইক ওরা প্লেন বানাচ্ছে, দ্যাটস ওয়ান থিং, বাট দে ওয়ার সেন্ডিং স্পেসশিপস টু লাইক মার্স অ্যান্ড অল দোস। এগুলা কিন্তু বোয়িং, লকহিড মার্টিন এরাই বানায়, যে স্পেসশিপের যে মডিউলগুলো আছে, রাইট? এগুলা কিন্তু, এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বোয়িং কিন্তু হচ্ছে লাইক দে আর ওয়ান অফ দ্য 60%, 60% কন্ট্রিবিউশন ছিল মুন মিশনে। ও আচ্ছা, এটা আমি ইলান জানি না। মাস্কে তো একবার বলছে যে তুমি যখন তোমার জন্ম হয় নাই, উই ইউজ টু সেন্ড পিপল টু দ্য মুন। স্পেসএক্স কে ওয়াও। হচ্ছে, স্পেসএক্স একবার কি জানি বলছিল বোয়িং কে, যে বোয়িং ইনএফিশিয়েন্ট অর সামথিং। তখন বোয়িং এটা রিপ্লাই দিছিল যে, তখন মোটামুটি বোয়িং এর একটু মান সম্মান ছিল, বাট এখন রিসেন্টলি ওই সিগনাস ফেল করার পরে তারা চুপ হয়ে গেছে। সিগনাস হচ্ছে রাইট। তোমার ওই ইয়েতে আইএসএস এ তোমার ক্রুড ক্রু পাঠানোর জন্য আর কি, ওদের যে মডিউল যেটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিগনাস। রাইট। সো ওখানে ওরা ওই আর্গুমেন্টটাই দিছে যে যখন ওয়াল স্ট্রিট গাইজ, যখন এমবিএ এইভাবেই লেখা আছে, যে ইন্ট্রোডাকশনই লেখা আছে, যখন এমবিএ ফোকসরা যখন টেক ওভার করলো, ফাইন্যান্স ফোকসরা যখন টেক ওভার করলো, তারা তখন আর ইঞ্জিনিয়ারিং জিনিসগুলোকে ভ্যালু করে নাই। সেফটি, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডগুলো, এগুলো মেনটেন করতো না। তারা সব কিছু যে স্প্রেডশিট প্রফিট অ্যান্ড লস হিসাবে দেখতো। সো And plane started falling out of the sky. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো অ্যান্ড দেন তারা আসলে এটাকে অনেক রকম ঢাকার চেষ্টা করছে। সো দ্যাট ডাজন্ট মিন যে সব এমবিএ খারাপ বা ইত্যাদি। মানে আই ডোন্ট নো হোয়াট দি, মানে হাউ মানে মাচ ভ্যালু সুন্দর অ্যাড। পিচাই যে এমবিএ করছে, সুন্দর পিচাই তো হচ্ছে সে যখন, বাই দ্য ওয়ে সুন্দর পিচাইয়ের কিন্তু ও তো আইআইটি গ্রাজুয়েট। ওর যে হ্যাঁ, গাইড ছিল, গাইড আইআইটি। অ্যাজ ইন লাইক তার যে থিসিস সুপারভাইজার, সে হচ্ছে তাকে একটা ফ্লাইং রিকমেন্ডেশন দিছে। হ্যাঁ, এবং ফ্লাইং রিকমেন্ডেশন মানে খুবই ভালো স্টুডেন্ট এই সেই। এবং সে তখন আমার মনে হয় যে সে পিএইচডি করতে আসছিল, পিএইচডি সে কন্টিনিউ না করে সে তার গাইডকে চিঠি লিখছে যে আমি এখানে মাস্টার্স নিয়ে বের হয়ে যাচ্ছি, আমি হচ্ছে পেনসিলভানিয়াতে যে তোমার পেনসিলভানিয়ার যে বিজনেস স্কুল বলে ওয়ার্টন বলে, রাইট? ওয়ার্টন। হ্যাঁ। হ্যাঁ। তো সেটাতে হচ্ছে সে এমবিএ তে জয়েন করতেছে আর কি। তো তার গাইড নাকি তাকে, থিসিস সুপারভাইজার তাকে রিপ্লাই দিচ্ছে, আই এম ডিসঅ্যাপয়েন্টেড। কিছু বলার নেই, বাট মিন হি পুলড ইট অফ।
হ্যাঁ, he pulled it off actually. এবং মজার ব্যাপার ও কিন্তু হচ্ছে ম্যাটেরিয়ালস এন্ড মেটারোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে হ্যাঁ, হচ্ছে আন্ডারগ্রেড মেটালজির উপর ব্যাচেলর করছে। ব্যাচেলর্স ছিল আর কি। সো হ্যাঁ, টু বি অনেস্ট, মানে এটাই বলতেছি না যে দুনিয়ার সব ইঞ্জিনিয়ার ভালো, দুনিয়ার সব এমবিএ খারাপ। হুম হুম। বাট এমবিএ ডিগ্রিটাই একটা রিসেন্ট কনস্ট্রাক্ট, এবং এটা না, আসলে এটা ওরাও স্বীকার করে, তোরা স্বীকার করে তো। হ্যাঁ, খুব বেশি হলে আমার যেটা মনে হয় যে অ্যাকাউন্টেন্ট, সিপিএ এদের ভ্যালু আছে। দে ওগুলো তো রাইট টেকনিক্যাল, ওগুলো তো টেকনিক্যাল, ইউ উইল অলওয়েজ নিড দ্যাম ডেফিনেটলি। রাইট। এবং ওগুলোতে সো কিন্তু প্রচুর, আমি ভাবছিলাম যে ওরা আসলে তোমার কি পড়ে না পড়ে, বাট আমি দেখলাম যে ওখানে প্রচুর ম্যাথ আছে, স্পেশালি তোমার আমরা ওই যে ইন্ডাস্ট্রিয়াল ম্যাথমেটিক্স আমরা যেগুলো পড়ি, যে নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে তোমার আরো কি কি ডিস্ট্রিবিউশন পড়ছিলাম না ম্যাথ ম্যাথ ফোরে, হ্যাঁ ওই হ্যাঁ, অল দোজ ডিস্ট্রিবিউশন, তারপরে হচ্ছে এগুলা খুব কাজে লাগে আর কি ওদের। তারপর রাইট। হচ্ছে ওরা ওই যে ন্যাশ ইকুইলিব্রিয়াম কিন্তু হচ্ছে ওদের কোর্সগুলোতে পড়ানো হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওগুলো কিন্তু আমরাও মনে আমরা আমরা মনে হচ্ছে ইউজ করি না, বাট আমরা না, করছি মনে হয়, আমরা দরকার হয় না। বাট হ্যাঁ, অলওয়েজ মানে সিপিএ টিপিএ এগুলোর দরকার আছে, প্রত্যেকটা কোম্পানিতেই দরকার আছে। বাট আদার দ্যান দ্যাট জানি না আসলে। যাই হোক, ওই দিকে আর আলোচনায় না যাই, আমরা তাহলে আসলে হায়ার স্টাডি নিয়ে একদিন একটা পডকাস্ট হ্যাঁ, করবো। আপাতত আজকে হায়ার স্টাডি নিয়েই একদিন এখানেই কথা মোটামুটি বলি। আমরা ব্যাক আপ করি। হ্যাঁ, আর কারো যদি কোনো কোশ্চেন টোশ্চেন থাকে হায়ার স্টাডি নিয়ে ইত্যাদি, আমরা অনেস্ট অ্যান্সার দিব আর কি। কোনো স্বপ্ন দেখাবো না, আবার হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টও করবো না। বাট যেটা অনেস্ট সেটাই বলবো আর কি। যদি অনেস্ট ডেফিনেটলি। কথা শুনতে চান, নট ক্লিক বেট, তাহলে এখানে আসতে পারেন আর কি। আর ক্লিক বেট হলে অন্য জায়গায় ডক্টরাল আসবেন। ডক্টরাল ব্লগ ইউএসএ, রাইট? হ্যাঁ, ব্লগ ওইখানেও ক্লিক বেট আছে, তো ওখানে যাইতে পারেন ক্লিক বেট হ্যাঁ, হলে। এক্স্যাক্টলি। হ্যাঁ, ডক্টর ব্লগ ইউএসএ সাবস্ক্রাইব করেন। আর হচ্ছে নেক্সট, যদি নেক্সট নেক্সট টপিক বলি, পডকাস্টটা আমরা ডেডিকেটেড ইউএসএ তে হায়ার স্টাডি নিয়ে করব। ইউএসএ হায়ার স্টাডি নিয়ে আমরা কিছু চ্যাট করব। সো সো হ্যাঁ, আজকে এই পর্যন্তই। তো ভালো আজকে থাকো এই তাহলে। পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন, খোদা হ্যাঁ। হাফেজ, বাই।